আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, আজকে আমরা মডার্ন ফিজিক্স এই অধ্যায়টির এমসিকিউ পড়ব। তো আজকের এই এমসিকিউ কালেকশনে আমরা বোর্ডের এমসিকিউ তো পড়বই, সাথে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই অধ্যায় থেকে যেই ক্রিটিক্যাল এমসিকিউগুলো আসছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে আসছে, সেগুলো আমরা আজকে সলভ করব। তো আজকে এই অধ্যায়টির উপর এই এমসিকিউ ক্লাসটি করার পর ইনশাল্লাহ অন্য কোথাও তোমার এমসিকিউ ইনশাল্লাহ তুমি কোনোদিনও এই অধ্যায়ের এমসিকিউতে আটকাবে না। তো চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এমসিকিউ সলভিং। সো প্রথম যে এমসিকিউটা আমরা দেখতে পাচ্ছি, খুবই সহজ একটা এমসিকিউ। আমাদেরকে বলেছে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। খুবই সহজ। তো প্রথমত বুঝতে হবে 1 ইলেকট্রন ভোল্ট আবার কি জিনিস। এটা হচ্ছে একটা এনার্জি। কতটুকু এনার্জি? এই এনার্জিটা হচ্ছে একটি ইলেকট্রনকে যদি আমরা 1 ভোল্ট বিভব পার্থক্যে গতিশীল করি তাহলে সে যতটুকু এনার্জি দেয়, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট মানে 1 ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট, তাই না? তাহলে বলো তো 1 ইলেকট্রন মানে কি? 1 ইলেকট্রন মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। আর 1 ভোল্ট মানে কি? 1 ভোল্ট মানে 1 ভোল্ট। তাহলে এই যে আমরা ইলেকট্রনকে ভেঙে যে এইখানে নিলাম, এটাকেই বলা হয় জুল। ওকে, ইলেকট্রনকে ভেঙে যখন তুমি ইলেকট্রনের চার্জটা লিখে দিবা তখন এটা জুলে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমরা গুণ করে পাচ্ছি 1.6 ইন্টু 10⁻19 জুল। তাহলে এটা আমরা সবাই মুখস্থ জানি, 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻19 জুল। তো আমাদের অপশন হচ্ছে ডি। নেক্সট কোয়েশ্চেন, একটি ইলেকট্রন 0.99 দ্রুতিতে গতিশীল হলে এর চলমান ভর কত? তো এই যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এখানে আমরা দুই ধরনের ভর লক্ষ্য করি। একটা হচ্ছে স্থির অবস্থার ভর, যাকে বলি আমরা এম নট, আর একটা হচ্ছে চলমান অবস্থার ভর, যাকে বলি আমরা এম। তো এম নট দেয়া থাকলে এম কেমনে বের করতে হয়? এখানে কিন্তু আমাদেরকে চলমান ভরটাই চেয়েছে। তো এম যদি বের করতে চাই, আমরা জানি এম হচ্ছে, আমরা আপেক্ষিকতার ফর্মুলা থেকে জানি এম হচ্ছে এম নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এম নট কত? এম নট হচ্ছে একটা ইলেকট্রন স্থির অবস্থায় যেই ভর থাকে, তাই না? ইলেকট্রনের স্থির অবস্থার ভর কত? 9.11 ইন্টু 10⁻31 রুট ওভার অফ 1 মাইনাস ভি এর মান কত? এই যে দেখো বেগের মান বলে দিছে 0.99 সি। তো খেয়াল করো, ভি এর মান হচ্ছে 0.99 সি, আবার নিচে আছে কে? সি। উভয়ের উপরে কি আছে? স্কোয়ার। এই সি কাটা দিয়ে দাও, তাহলে 0.99 এর স্কোয়ার। এটা জাস্ট আমরা এখন ক্যালকুলেটরে বসাবো। উপরে হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 আর নিচে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস 0.99 স্কোয়ার। 0.99কে ব্র্যাকেটে দিয়ে এটার উপরে স্কোয়ার দিবা। তো এই যে এটা যদি ক্লিক করি, এক ক্লিকে আমাদের অ্যান্সার চলে আসলো 6.457 ইন্টু 10⁻30 কেজি। যেহেতু এটা এম বের করতেছো, এম এর একক হচ্ছে কেজি। তো এটা কোথায় আছে? এই অপশনটা আছে আমাদের বি নাম্বারে। সো দ্য অ্যান্সার ইজ বি। নেক্সট কোয়েশ্চেন, একটি রকেট কত দ্রুতিতে চললে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে? প্রশ্নটা ভালো করে বুঝো। একটি রকেট কত দ্রুতিতে, মানে এই রকেটের বেগের মানটা চাইছে, এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4। সো এর চলমান দৈর্ঘ্যকে আমরা বলি এল, সচল দৈর্ঘ্য বা চলমান দৈর্ঘ্য, আর আমাদের আদি দৈর্ঘ্য যেটাকে আমরা বলি এল নট। তো আমাদেরকে এই প্রশ্নের শর্ত মতে কি বলছে? বলছে এর চলমান দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4। সুতরাং চলমান দৈর্ঘ্য হচ্ছে এল, এল হবে এল নট ডিভাইডেড বাই 4। এটা বলে দিচ্ছে যে চলমান দৈর্ঘ্য, আমরা জানি আলোর বেগের কাছাকাছি বেগে চললে দৈর্ঘ্য সংকোচন ঘটে। তাহলে আমাদেরকে বলেছে চলমান দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4। তো ভাইয়ারা এবার বলো, চলমান দৈর্ঘ্যের একটা ফর্মুলা তোমার জানা আছে, সেটা কি? এল ইজ ইকাল টু এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল এর জায়গায় জাস্ট ফর্মুলাটা লিখলাম, ইজ ইকুয়াল টু কি? এল নট বাই 4। উভয় পাশ থেকে এল নট কুটুস করে দাও। এবার আমাদের টার্গেট কি? ভি এর মানটা বের করা। স্কোয়ার করে দিলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান, এটাও স্কোয়ার হয়ে যাবে 1/16। এখান থেকে আমরা ভি এর মান বের করব, বা ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে 1 মাইনাস 1/16। 1 মাইনাস 1/16
ক্যালকুলেশন করলে উপরে 16 মাইনাস 1 মানে 15, সুতরাং আমাদের ভি স্কোয়ারের মান হবে 15/16 ইন্টু সি স্কোয়ার। বাট আমার লাগবে কার মান? ভি এর মান, সুতরাং ভি এর মান হবে √15/16 ইন্টু সি। সি মানে কি? আলোর বেগ, 3 × 10⁸, কারণ স্কোয়ার রুট করলে কাটা চলে যাবে। তো আমরা ক্যালকুলেশন যদি করি, আমাদের √15 এর নিচে 16, এর সাথে আমরা গুণ দিব 3 × 10⁸, তাহলে আমরা পেয়ে যাব 2.90 × 10⁸। তাহলে অ্যান্সার হচ্ছে সি। তো এই প্রশ্নটা কিন্তু ঢাকা বোর্ড 2021-এ আসছে এবং একই সাথে এরকম প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুবার এসেছে। তো আশা করি সবাই পারবা। নেক্সট কোয়েশ্চেন। তো এবার আমাদের একটা সুন্দর প্রশ্ন, যেই প্রশ্নগুলোতে অনেকে ভুল করি। প্রশ্নটা কি? ফোটনের ধর্ম। তো প্রথমত আমার বুঝতে হবে ফোটন কি। ভাইয়া, আলো যখন কোনো আলো হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো আলোকে কোয়ান্টা বা প্যাকেট আকারে কল্পনা করা হয় যে আলো প্যাকেট বা কোয়ান্টা আকারে আসে, গুচ্ছ গুচ্ছ কোয়ান্টা বা প্যাকেট আকারে আসে। এই প্যাকেট বা গুচ্ছকেই বলা হয় ফোটন। তো এই ফোটনের কোনো স্থির ভর নাই, কারণ যদি স্থির ভর থাকতো তাহলে তো ফোটন তুমি দেখতে পাইতা, আলোকে তুমি ছুঁয়ে দেখতে পারতা। তাহলে এটার স্থির ভর নাই, এটার স্থির ভর হবে 0। আর গতিশীল অবস্থায় এর ভর আছে, তো স্থির ভর নাই কিন্তু গতিশীল অবস্থায় ভর আছে, তার মানে ভর বেগও আছে। আর ফোটন হচ্ছে চার্জবিহীন, তাহলে ভর বেগ আছে, ভর স্থির ভর 0 আর চার্জবিহীন। তাহলে 1, 2 ও 3 তিনটাই কারেক্ট। দ্য নেক্সট কোয়েশ্চেন, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ কোনটি? আমরা সবাই জানি, তোমাদের ভাইয়াও পড়িয়েছেন যে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য এবং ভরবেগের মধ্যে সম্পর্ক নিরূপণ করেছে। সেটা হচ্ছে ল্যামডা = h/p। তো পরবর্তীতে এই ইকুয়েশনটা এতবার লাগবে ভাই, মাথায় ভালো মতো ঢুকায় নাও। ল্যামডা সমান h/p, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, p হচ্ছে ভরবেগ। এবার মজার ব্যাপার হচ্ছে, সবাই জানি গতিশক্তি p²/2m, তাই না? এটা হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো তো p² সমান কত হবে? 2m গতিশক্তি। সুতরাং শুধুমাত্র p এর মান কত হবে? √2mek। তো মজার ব্যাপার হচ্ছে যে এই যে তুমি √2mekটা পাইলা, এটা কার মান? এটা হচ্ছে ভরবেগের মান। সো তুমি খুব সুন্দর করে এই ভরবেগটা যদি এখানে বসাও, তাহলে ল্যামডার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন পাবা, h/√2mek। তো এখানে মজার ব্যাপার হচ্ছে, ল্যামডার সাথে গতিশক্তির সম্পর্ক কিন্তু বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখতে পাচ্ছ, ল্যামডার সাথে গতিশক্তির সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এই প্রশ্ন এত কিছু বলে নাই, বাট ফিউচার আমাদের লাগবে। সো আমরা আগে থেকেই রিভাইজ করে গেলাম যে ল্যামডা সমান h/p, এটা হচ্ছে ডি ব্রগলির ইকুয়েশন। আর ল্যামডার সাথে আমরা ভরবেগ থেকে শক্তির মান বের করে দেখতে পাচ্ছি শক্তির সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে না? তো আমাদের বইয়ে, ইসাক স্যারের বইয়ে একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টে অ্যালুমিনিয়ামের কথা বলা নাই। সো মনে রাখবে, অ্যালুমিনিয়াম থেকে ফটো ইলেকট্রন নির্গত হয় না। নেক্সট, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কোনটা? আমরা সবাই জানি যে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা ΔX এবং ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা ΔP ইজ গ্রেটার দেন অর ইকুয়াল h/4π, কিন্তু কোথাও কোথাও h/2πও লেখা আছে। সো এটা আমাদের তেমন একটা মানের ভ্যারি করাবে না। সো আমাদের যেহেতু অপশনে এইটা আছে, তাহলে অবশ্যই এটাই কারেক্ট। ওকে, তো আবার দেখো, ভরবেগ আর শক্তির কথা কিন্তু একসাথে বলা নাই। বলছে ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা এবং অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তার গুণফল হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু h/4π, তাই না? তো ভাইয়ারা h/4πও কারেক্ট, h/2πও কারেক্ট, কিন্তু এখানে ভরবেগ আর আছে কি? শক্তি, কিন্তু ভরবেগ আর অবস্থান হবে। সো এটা কিন্তু অ্যান্সার হবে না। আবার দেখো, এখানে শক্তি আর সময় আছে, এটা কারেক্ট, যে শক্তি নির্ণয়ের অনিশ্চয়তা এবং একই সাথে সময় নির্ণয়ের অনিশ্চয়তা, এই দুইটার গুণফল হবে h/2π। সো আলটিমেটলি তোমরা মনে রাখবা, মুখস্থ রাখতে হবে, শক্তি সময় একটা জোড়া, অবস্থান ভরবেগ একটা জোড়া, এবং এই দুই জোড়াই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির অন্তর্ভুক্ত। তাহলে অ্যান্সার হচ্ছে 1 ও 3। নেক্সট, কোনটি বিকিরণের কোয়ান্টা? অলরেডি বলেছি, কোয়ান্টা বা প্যাকেট আকারে নিঃসরণ হয় কোনটা? ফোটন। তাহলে বিকিরণের কোয়ান্টা কোনটা ভাইয়া? ফোটন। বুঝছো তো? তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোয়ান্টা বা প্যাকেট আকারে নিঃসরণ ঘটে। নেক্সট, এইচ কি নামে পরিচিত? সবাই জানি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক।
ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 6630 অ্যাংস্ট্রম হলে শক্তি কত? ওকে, তো তরঙ্গ দৈর্ঘ্য দিছে, শক্তি বের করতে বলছে। সো মনে রাখবা ফোটনের শক্তি E = hf। h হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট এবং f হচ্ছে কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক দেওয়া নাই, দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য, কোনো সমস্যা নাই, কারণ আমরা সবাই জানি c = f ল্যামডা, তাই না? ওই যে v = f ল্যামডা পড়ছিলা, তাহলে ল্যামডা সমান কত হবে? সরি, f সমান কি হবে? f সমান হবে c বাই ল্যামডা। তাহলে এই যে f, এই f এর জায়গায় আমরা c বাই ল্যামডা বসাই দিতে পারি। তো এবার মানগুলো জাস্ট বসাবা, 6.636 × 10⁻34, এটা হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, c হচ্ছে আলোর বেগ 3 × 10⁸, আর তরঙ্গ দৈর্ঘ্য কত? 6630 অ্যাংস্ট্রম, মানে 10⁻10 মিটার। ক্যালকুলেশন করবা, অঙ্ক শেষ, আমরা পেয়ে যাব ফোটনের শক্তি। নেক্সট, ফোটনের ভরবেগ। ভাইয়া ফোটনের ভরবেগ অলরেডি বলছি আমরা, ল্যামডা সমান সমান কি, আমরা ডি ব্রগলির ইকুয়েশন থেকে কিন্তু ভরবেগ বের করতে পারি, যে ল্যামডা সমান সমান হচ্ছে h/p। তাহলে এই যে ভরবেগ p সমান হবে h/ল্যামডা। তো h/ল্যামডা কোথায় আছে? আমাদের এ নাম্বার অপশনে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এ। আপেক্ষিকতার তত্ত্বের ক্ষেত্রে চলমান ঘড়ি নিশ্চল ঘড়ি অপেক্ষা দ্রুত চলে, এটা কি রাইট? আমরা জানি যখন কোনো একটা বস্তু আলোর বেগের কাছাকাছি বেগে চলে তখন কাল দীর্ঘায়ন হয়। কাল দীর্ঘায়ন মানে সময় খুব স্লো যায়। তাহলে এই যে এখানে বলছে চলমান ঘড়ি অপেক্ষা দ্রুত চলে, এটা কি কারেক্ট? অবশ্যই না। চলমান ঘড়ি যেটা চলমান আছে সেটা স্লো মুভ করবে, তাই না? চলমান অবস্থায় দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অপেক্ষা ছোট, ইয়েস, দৈর্ঘ্য সংকোচন হয়, এটা রাইট। গতিশীল কোনো বস্তুর ভর নিশ্চল ভর অপেক্ষা বেশি, অবশ্যই মাস এক্সপান্ড হয়, মানে ভর বৃদ্ধি হয়। তাহলে 2 এবং 3 রাইট, বাকি সব অরাইট, মানে সঠিক না। নেক্সট, খুব সুন্দর প্রশ্ন, বাট অপশন নাই, সো এটা কাটা। তো আমরা এবার এটা দেখব, ফটো তড়িৎ প্রক্রিয়ায় আলোর প্রাবল্য বাড়ালে কি হয়? ভাইয়া ফটো তড়িৎ মানে ফটো ইলেকট্রিক ইফেক্ট, এই প্রক্রিয়া যদি আলোর প্রাবল্য বাড়াই তাহলে কি ঘটবে? আলোর প্রাবল্য, যে আমরা জানি ফটো ইলেকট্রিক ইফেক্টে আমরা একটা ধাতুর উপর আলো ফেলি, তাই না? আলো ফেললে এই আলো থেকে শক্তি নিয়ে এখান থেকে ইলেকট্রন বের হয়, তাই না? তো ভাইয়া যখন আলোর প্রাবল্য বাড়াচ্ছ তখন কি হবে? তখন অপশন কি দিছে? ফোটনের সংখ্যা বাড়ে, ইলেকট্রনের গতিশক্তি বাড়ে, ফোটনের সংখ্যা অপরিবর্তিত থাকে, ইলেকট্রনের সংখ্যা কমে। ভাইয়া এইখানে তুমি যেটা ফেলতেছো সেটা কিন্তু ফোটন, সেটা কি? ফোটন। আর এই ফোটনগুলো গিয়ে এই ধাতুর যে ইলেকট্রন, এদের সাথে সংঘর্ষ করে ইলেকট্রনকে বের করতেছে। তো মজার ব্যাপার হচ্ছে এখানে যখন তুমি আলোর প্রাবল্য বাড়াচ্ছ, তার মানে আরও বেশি পরিমাণ আলো দিচ্ছ, তাই না? অনেক বেশি লাইট ফেলতেছ, তখন অবশ্যই এই ফোটনের পরিমাণ বাড়বে। তাহলে অ্যান্সার হচ্ছে এ, আপতিত ফোটনের সংখ্যা বাড়বে। কোন কণার বিনিময়ের মাধ্যমে তড়িৎ চৌম্বকীয় বল কার্যকর হয়? অলওয়েজ রিমেম্বার, ফোটন। ফোটন কণা বিনিময়ের মাধ্যমে তড়িৎ চৌম্বকীয় বল কার্যকর হয়। তারপর হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা, তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় না। তারপর হচ্ছে বিভিন্ন পদার্থের সূচন কম্পাঙ্ক বিভিন্ন হয়। তাহলে এটা কোনটা রাইট? একটি তাৎক্ষণিক ঘটনা তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় না, এটাও রাইট, এটাও রাইট, এবং বিভিন্ন পদার্থের জন্য সূচন কম্পাঙ্ক বিভিন্ন হয়, এটাও রাইট। তাহলে অ্যান্সার হচ্ছে 1, 2 ও 3, ফটো ইলেকট্রিক ইফেক্ট। 1 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে একটি তড়িৎ চৌম্বক তরঙ্গের শক্তি কত? সবাই বের করতে পারবা। শক্তি হচ্ছে E সমান hf, f এর জায়গায় c/ল্যামডা। h এর মান বসাবা প্লাঙ্কের কনস্ট্যান্ট, c এর মান 3 × 10⁸, এবং ল্যামডা হচ্ছে 1 অ্যাংস্ট্রম। ল্যামডা জানি আমরা, 1 অ্যাংস্ট্রম মানে 1 × 10⁻10 মিটার। সো মানগুলো বসিয়ে অবশ্যই ক্যালকুলেশন করবা আমাদের এনার্জি কত। দ্য নেক্সট কোয়েশ্চেন, কোনো পৃষ্ঠের সূচন কম্পাঙ্ক এত, ওই পৃষ্ঠে 24,000 আলো 2400 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে নির্গত ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি কত হবে? তো তোমাদেরকে ফটো ইলেকট্রিক ইফেক্টটা আমি আবারও ব্যাখ্যা করি। এই হচ্ছে আমাদের একটা প্লেট, ধাতব প্লেট, এখানে আলো আপতিত হবে, এটাকে বলা হচ্ছে আপতিত আলো, যার শক্তি হচ্ছে E। এই শক্তির কিছু অংশ ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে কম্পন শুরু করবে, কাঁপতেছে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে যখন সর্বোচ্চ কম্পনে কম্পিত হবে তখন ইলেকট্রন ধাতব বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তো ইলেকট্রন কাঁপতে 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 সর্বোচ্চ যেই কম্পন,
এই সর্বোচ্চ কম্পনে যে এনার্জিটা ব্যয় হয়, মানে ইলেকট্রন জাস্ট মুক্ত করার ক্ষেত্রে যে এনার্জিটা ব্যয় হয় সেটাকে বলে কার্যাপেক্ষক ফাই। কি বলে? কার্যাপেক্ষক, তাই না? তাহলে টোটাল এনার্জি, টোটাল শক্তি কত দিলে? ই, এর মধ্যে ফাই পরিমাণ নিয়ে সে জাস্ট বন্ধন থেকে মুক্ত হলো, আর বাকি এনার্জি নিয়ে সে গতিশক্তি প্রাপ্ত হবে, যেই গতিশক্তিকে বলি আমরা কে ম্যাক্স। তাহলে শক্তির সংরক্ষণশীলতা থেকে কি বলতে পারি? আপতিত শক্তি কত? ই, এর মধ্যে কতটুকু এনার্জি ইলেকট্রনটা বন্ধন থেকে মুক্ত করতে ব্যয় হইল সেটাকে বলতেছি ফাই প্লাস কে ম্যাক্স, বাকি এনার্জি সে গতিশক্তিতে রূপান্তর করেছে। তো আমাকে বললো সর্বাধিক গতিশক্তি কত, তাহলে সর্বাধিক গতিশক্তি বা কে ম্যাক্স সমান হবে টোটাল এনার্জি মাইনাস কার্যাপেক্ষক। তো টোটাল এনার্জি কত? তো বইলাই দিছে ওই পৃষ্ঠে 2400 অ্যাংস্ট্রম আলো আপতিত হলো। তাহলে এই এনার্জি হচ্ছে আপতিত আলোর এনার্জি, যেটাকে আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাই। কি? ফাই হচ্ছে সূচন কম্পাঙ্ক থেকে আসছে। ফাই কোনটা? ফাই হচ্ছে যে এনার্জি নিয়ে ইলেকট্রন বন্ধন থেকে মুক্ত হয়, আর এই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যেই কম্পাঙ্কে সে উঠে সেই কম্পাঙ্ককে বলা হয় সূচন কম্পাঙ্ক। এটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক এফ নট। আর মনে রাখবা এই সূচন কম্পাঙ্কে যে এনার্জিটা ব্যয় হয় ওইটাই হচ্ছে ফাই। তাহলে ফাই সমান কি? এইচ এফ নট। তাহলে এই ফাইয়ের জায়গায় আমরা এইচ এফ নট বসায় দিতে পারি। তো বাবারা এইচ এর মান তোমরা জানো, সি এর মান জানো, ল্যামডা হচ্ছে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, মাইনাস এইচ এর মান জানো, এফ নট সূচন কম্পাঙ্ক, পেয়ে গেলা। তো তোমাদেরকে একটু মনে করিয়ে দেই যে সূচন কম্পাঙ্ক দেয়া থাকলে তুমি কিন্তু কার্যাপেক্ষক ফাই বের করতে পারবা। ফাই হচ্ছে এইচ এফ নট। তো ফাই হচ্ছে এনার্জি, ফাই হচ্ছে শক্তি। কোন শক্তি? এই সূচন কম্পাঙ্কে উঠার জন্য যেই শক্তিটা প্রয়োজন সেই শক্তি। তাহলে এই ফাইয়ের জায়গায় আমরা এইচ এফ নট দিয়ে সূচন কম্পাঙ্ক এখানে ইউজ করতে পারি। আর আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য তো দেয়াই আছে, খুব সুন্দর করে আমরা ইলেকট্রনের গতিশক্তিটা বের করতে পারবো। সো এটা বের করবা তোমরা। নেক্সট, মহাকর্ষীয় বলের পাল্লা কত দূর? ভাই তোমার চোখ যেদিকে যায়, যত দূর যায় তত দূর পর্যন্ত মহাকর্ষীয় বলের পাল্লা, অর্থাৎ অসীম পর্যন্ত পাল্লা, এটার বিস্তৃতি অসীম পর্যন্ত। আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত ফোটনের শক্তি কত? আবারও ফোটনের শক্তি। ভাই ফোটনের কম্পাঙ্ক দিয়ে দিছে, আর কি কিছু লাগে? আর কিছু দরকার আছে? ফোটনের কম্পাঙ্ক যদি দেয়, শক্তি হচ্ছে ই সমান এইচ এফ। মনে রাখবে ই সমান এইচ এফ যেই কথা, ই সমান এইচ সি বাই ল্যামডা সেই কথা। মানে তরঙ্গ দৈর্ঘ্য দিলেও তুমি শক্তি বের করতে পারবা, তোমাদের কম্পাঙ্ক দিলেও শক্তি বের করতে পারবা, বের করে ক্যালকুলেশন করবা। নেক্সট, একগুচ্ছ এক্স রশ্মির প্রতিটি ফোটনের কম্পাঙ্ক হচ্ছে এইটা। তো বলছে আমাদের ফোটনের বেগ 3 × 10⁸, রাইট। ফোটনের বেগ এবং আলোর বেগ একই, কারণ ফোটন মানেই আলো, ফোটন মানে আলোর কণা, দ্যাটস ইট। তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে আমাদের। তো তরঙ্গ দৈর্ঘ্য 10 অ্যাংস্ট্রম কিনা সেটা যাচাই করবা, ভরবেগ এত কিনা সেটাও যাচাই করবা। কেমনে? দেখো ভাইয়ারা, প্রথমত তরঙ্গ দৈর্ঘ্য বের করো। এটা কি কম্পাঙ্ক দিয়ে দিছে না ফোটনের? তো তোমরা সবাই জানো সি সমান এফ ল্যামডা। তাহলে ফোটনের কম্পাঙ্ক ল্যামডা সমান কত হবে? ল্যামডা সমান হবে সি বাই এফ। তো সি কত? তোমরা জানো সি হচ্ছে আলোর বেগ 3 × 10⁸, আর এফ হচ্ছে এই যে এটা 3 × 10⁻17। এটা কুটুস 10⁸ কে 10⁻17 দ্বারা ভাগ করলে এটা বাবা 10⁻9 মিটার। এখানে 10 অ্যাংস্ট্রম দিছে, দেখি তো 10 অ্যাংস্ট্রম মানে কত মিটার? 10 × 10⁻10, তাহলে 10⁻9 মিটার। এটা মানে কি ভাইয়া? 10 অ্যাংস্ট্রম। কারণ 1 অ্যাংস্ট্রম, এটা সবার জানতে হবে, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার। তাহলে মিটার থেকে অ্যাংস্ট্রমে নিতে হলে তোমরা যদি 10⁻10 দ্বারা গুণ দাও তাহলে অ্যাংস্ট্রমে পেয়ে যাবা। তাহলে এটা রাইট, তরঙ্গ দৈর্ঘ্য 10 অ্যাংস্ট্রম, রাইট। এবার ভরবেগের পালা। বাবা তুমি তরঙ্গ দৈর্ঘ্য পাইছো এই যে মিটারে, তাহলে ভরবেগ কত? ডি ব্রগলির ইকুয়েশন, ল্যামডা সমান এইচ বাই পি। তাহলে পি সমান কি হবে? এইচ বাই ল্যামডা। এইচ এর মান বসাবা 6.636 × 10⁻34, আর ল্যামডা কত? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কত? 10⁻9, তাই না? ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবা, এটা কাটা দিলে 10⁻34 থেকে 9 গেলে থাকে কত ভাইয়ারা? 4, 25, 10⁻25। দেখি তো এটা আছে কিনা, 6.63 × 10⁻25। তাহলে 1, 2 ও 3, তিনটাই কারেক্ট। নেক্সট, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটনের শক্তি কোনটি?
তো ফোটনের শক্তি অলরেডি আমরা জানি E is equal to hc by lambda, ডিরেক্ট কোয়েশ্চেন, ডিরেক্ট অ্যান্সার। এক্স রশ্মি কে আবিষ্কার করেন? বিজ্ঞানী রন্টজেন, সি নাম্বার অ্যান্সার। এস ও এস প্রাইম জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ যথাক্রমে সি ও সি প্রাইম। তো এটা মনে করেন একটা কাঠামো যার নাম হচ্ছে এস, এটা হচ্ছে আরেকটা কাঠামো যার নাম হচ্ছে এস প্রাইম। তো এইখানে আলোর বেগ বলছে সি, আর এখানে বলছে আলোর বেগ সি প্রাইম। তাহলে এস কাঠামো এস প্রাইম কাঠামোর সাপেক্ষে এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল হলে, তার মানে আমাদের এই এস কাঠামোটা ওর সাপেক্ষে যদি এই দিকে ভি বেগে গতিশীল হয়, তাহলে নিচের কোনটি সঠিক? সো মনে রাখবা এই ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, মানে আমাদের এই যে সি এবং সি প্রাইম এদের মধ্যে রিলেশন কোনটা সেটাই বের করতে বলছে। সো সবসময় মনে রাখবা আলোর বেগ পর্যবেক্ষকের গতির উপর নির্ভর করে না। সবাই একটু লিখো, আলোর বেগ পর্যবেক্ষকের গতির উপর এটা লিখতে হবে, গতির উপর নির্ভর করে না। আলোর বেগ পর্যবেক্ষকের গতির উপর নির্ভর করে না। তুমি যেই কাঠামোতেই থাকো, মনে করো তুমি এনে বইসা আছো, আলো তোমার সামনে দিয়ে যেই বেগে দৌড় দিবে, তুমি দৌড়াইতেছো, আলো তোমার সামনে দিয়ে ওই বেগেই দৌড় দিবে। মানে ব্যাপারটা যদি বুঝাই যে একটা ট্রেন থেমে আছে আর একটা ট্রেন দ্রুত যাচ্ছে, তুমি তো তাকে দ্রুত যাইতে দেখবা। এবার দুইটা ট্রেনই একই বেগে যাচ্ছে, তুমি কি এই জানলা দিয়ে অপর জানলাকে কি দেখবা? স্থির দেখবা। অপর জানলা থেকে তোমাকেও আরেকজন কি দেখবে? স্থির দেখবে। কিন্তু আলোর ক্ষেত্রে এটা ঘটে না, যেহেতু আলোর বেগ অনেক বেশি। ধরো তুমি ট্রেনের মধ্যে আছো, ট্রেনটাও যাচ্ছে এবং তোমার পাশ দিয়ে আলোও যাচ্ছে, তার মানে আলটিমেটলি তুমি আলোকে কত বেগে যাইতে দেখবা? তোমার কাছে মানে হিসেব মতে, মানে আপেক্ষিক বেগের থিওরি মতে, যে তুমি যেই বেগে যাচ্ছ আলোর সাথে সাথে সেই বেগটা আলো থেকে বিয়োগ হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি না, আলোর বেগ এতই এক্সট্রিম, এতই বেশি যে এই বেগটা পর্যবেক্ষক কি করতেছে, পর্যবেক্ষক দাঁড়ায় আছে নাকি দৌড়াইতেছে, এটার উপর নির্ভর করে না। আলোর বেগ অলওয়েজই সেম, যে কোনো কাঠামো থেকে সেম। এই কারণে অলওয়েজ মনে রাখবা আলোর বেগ সেম থাকবে, অর্থাৎ সি সমান সি প্রাইম। এই কাঠামো যত বেগেই দৌড় দেখ, কিংবা এই কাঠামোও যদি দৌড় দেয়, এদের আলোর বেগ কি থাকবে? সেম থাকবে, সি ইজ ইকুয়াল টু সি প্রাইম। আইনস্টাইনের স্থির ভর সমীকরণ কোনটি? তো মনে রাখবা আইনস্টাইনের মোট শক্তির সমীকরণ হচ্ছে ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। তো এইখানে এম কিন্তু সচল ভর, কারণ আমরা আগেই বলেছি এই অধ্যায়ে ভর হচ্ছে দুই ধরনের, স্থির অবস্থার ভর আর গতিশীল অবস্থার ভর, যেটাকে বলি সচল ভর। আর এটা হচ্ছে মোট শক্তি। কি শক্তি? মোট শক্তি। তো মজার ব্যাপার হচ্ছে এই মোট শক্তির ভিতরে দুইটা শক্তি লুকায়িত আছে, একটা হচ্ছে স্থির অবস্থার শক্তি আর এটা হচ্ছে গতিশক্তি। মনে রাখতে হবে। তো স্থির অবস্থার শক্তি ই নট এবং গতিশক্তি মিলেই আমাদের মোট শক্তি ই হয়। এই সমীকরণটা যদি ভুলে যাও তাহলে কিন্তু একদম খবর আছে। এই সমীকরণ একদম মাথায় রাখতে হবে যে স্থির অবস্থার শক্তি প্লাস গতিশক্তি দুইটা মিলে আমার কি রূপান্তরিত হয়? মোট শক্তি। তো স্থির অবস্থার শক্তি মানে হচ্ছে এম নট সি স্কোয়ার প্লাস এখানে গতিশক্তির সূত্র কি? কেউ যদি বোকার মতো বলো ভাইয়া হাফ এম ভি স্কোয়ার, হবে না। এখানে কি আপেক্ষিকতা, মানে তুমি অনেক বেশি পরিমাণ বেগ নিয়ে ডিল করতেছো। তো এখানে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার ফর্মুলা মানবে না। হাফ এম ভি স্কোয়ার তখনই যখন বেগের মান অনেক কম, আলোর বেগের চেয়ে অনেক কম। তো এখানে গতিশক্তির কোনো আলাদা ফর্মুলা নাই, এটাকে ইকে আকারেই রাখবা, সমান মোট শক্তির ফর্মুলা এমসি স্কোয়ার। তো এই সমীকরণ তোমার নাম ভুলে যাও, কিন্তু এই সমীকরণ কোনোদিন ভোলা যাবে না, কারণ পরীক্ষায় এই সমীকরণ দিয়ে মানে হচ্ছে অনেক প্রশ্ন আসে। সবাই একটু মনে রাখবা মোট শক্তি এমসি স্কোয়ার। মোট শক্তির মধ্যে দুইটা শক্তি লুকায়িত আছে, স্থির অবস্থা শক্তি প্লাস গতিশক্তি, ই নট প্লাস ইকে। তো ইকের আলাদা কোনো ফর্মুলা নাই। তো ই নটের মান হচ্ছে এম নট সি স্কোয়ার, স্থির অবস্থা শক্তি, এমসি স্কোয়ার মোট শক্তি, ইকে হচ্ছে গতিশক্তি। তো আমাদের বুঝতেই পারতেছি স্থির ভর শক্তি সমীকরণ হচ্ছে এ নাম্বার অপশন। নেক্সট, স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে, মানে সময় স্লো যায়, কাল দীর্ঘায়ন হয়, এটাকে বলা হয় কাল দীর্ঘায়ন। এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত হলে কম্পাঙ্ক কত? খুবই সহজ, আমরা জানি সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ সমান সমান সি বাই ল্যামডা। সি এর মান 3 ইন্টু 10⁸, আর তরঙ্গ দৈর্ঘ্য 3 অ্যাংস্ট্রম 10⁻⁻10। এটা কুটুস 10
10⁻18 হবে হার্টজ, হাতে হাতে ক্যালকুলেশন করা যায়। নেক্সট, কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টা? ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টা। কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়? মাইকেলসন মরলি 1887 সালে। মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল অ্যাডমিশন টেস্টে বহুবার আসছে। 1887 সালে মাইকেলসন মরলি এর পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়। তো ইথার আসলে কি জিনিস? মনে রাখবা যে যখন মানুষ চিন্তা করলো যে আলো এক প্রকার তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার আগে কিন্তু মানুষ আবিষ্কার করে ফেলছে এই যে শব্দ, তারপরে হচ্ছে গিটারের তার বাজাইলে যেই সাউন্ড হয়, এগুলো সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। মাধ্যম ছাড়া তোমার আমার কথা কেউ শুনবা না। তোমার সামনে যদি আমি মাধ্যম ছাড়া এসা চিল্লানিও দেই, সেটাও তুমি শুনবা না। মহাকাশে গিয়ে তোমাকে যদি আমি গালি দিই, তুমি শুনবা না, কারণ এখানে কোনো মাধ্যম নাই। এখানে শুনতে পাচ্ছ, কারণ এই যে আমার কথাটাকে তোমার কাছে বহন করার মতো বায়ু আছে, মাধ্যম আছে। তো ভাইয়া, তখন তারা চিন্তা করলো যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন, তাহলে তাড়িৎচুম্বক তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়েই হয়, সঞ্চালিত হয়। তখন মানুষের মাথায় প্রশ্ন আসছে, তাহলে সূর্য থেকে আলো কিভাবে পৃথিবীতে আসে? ওইখানে তো মাধ্যম নাই। তখন বিজ্ঞানীরা একটা সমাধান নেয়। বিজ্ঞানীরা সমাধান নেয় এটাই যে আলো যেহেতু তাড়িৎচুম্বক তরঙ্গ, তাহলে সূর্য থেকে পৃথিবীতে আসার ক্ষেত্রে মাধ্যম হচ্ছে ইথার। তারা কল্পনা করে যে না, এখানে একটা অদৃশ্য মাধ্যম আছে যার নাম হচ্ছে ইথার। তো সেই ইথারের অস্তিত্ব ভুল প্রমাণ করে কে? মাইকেলসন মরলি 1887 সালে। তারা বলে যে না, ইথার মিথার কোনো কিছু দরকার নাই, আলো মাধ্যম ছাড়াই যেতে পারবো, তাড়িৎচুম্বক তরঙ্গে প্রবাহিত হওয়ার জন্য মাধ্যমের দরকার নাই। বুঝছো তো? 1887 ভুলল না। কিন্তু ফোটনের ক্ষেত্রে এটা পড়ছো, স্থির ভর শূন্য, ফোটনের শক্তি E = hf। এটা কিন্তু কেউ ভি পাইব না, এই যে এরকম যে ইটালিক ফর্মে, এটা কিন্তু এফ। হ্যাঁ, এটা কিন্তু কম্পাঙ্ক, এটাও রাইট। ফোটনের বেগ আলোর বেগের সমান। 1, 2 ও 3 তিনটাই কারেক্ট। যেহেতু ফোটন মানে কি আলোর কণা, আলোর বেগের সমান, সিম্পল। কোনো বস্তু আলোর বেগে গতিশীল হলে কোনো স্থির কাঠামোর সাপেক্ষে তার আলোর বেগে যদি গতিশীল হয়, ভর কি বাড়তে বাড়তে অসীম হয়ে যাবে। কারণ আমরা জানি গতিশীল ভর, নিশ্চল ভর 1 - v²/c²। আলোর বেগে গতিশীল হওয়া মানে c²/c²। m0কে 0 দ্বারা ভাগ করলে ইনফিনিটি, অসীম। তাই এটা কারেক্ট, ভর অসীম হবে। দৈর্ঘ্য কত হবে? L = L0, দৈর্ঘ্য সংকোচনের সূত্র 1 - c²/c²। দৈর্ঘ্য হবে 0, তাহলে দৈর্ঘ্য অসীম হবে না, দৈর্ঘ্য 0 হবে। সময় অসীম হবে, তাহলে 1 এবং 3, দ্য অ্যান্সার ইজ 1 and 3। কারণ তোমরা এই তিনটা সূত্র জানো। কাল দীর্ঘায়নের ফর্মুলা T0 1 - v²/c²। এখানে আলোর বেগে গতিশীল মানে বেগের মান কিন্তু এখানে c এর সমান, তাহলে সব জায়গায় v এর জায়গায় আমরা c বসিয়েছি। তাহলে এটাও কি ইনফিনিটি, মানে অসীম হবে। সময় অসীম হবে, ভর অসীম হবে, দৈর্ঘ্য 0 হয়ে যাবে। ওকে, নেক্সট, ম্যাসনের গড়ায়ু এত। 0.8c বেগে গতিশীল হলে ম্যাসনের গড়ায়ু কত হবে? তার মানে গতিশীল অবস্থায় তার আয়ু t চাইছে। তা আমরা সবাই জানি গতিশীল অবস্থায় যে সময় t সমান হবে T0 √1 - v²/c²। তো T0 কত? T0 হচ্ছে এই যে এটা ম্যাসনের গড়ায়ু 10⁻⁸ ডিভাইডেড বাই √1 - বেগের মান কত? 0.8c। সো সিসি কাটা চলে যাবে, পড়ে থাকবে 0.8 এর স্কোয়ার। তো ক্যালকুলেশন করে ধুমধাম অ্যান্সারটা বইলা দিও। নেক্সট, এক্স রে এর একক কোনটি? রন্টজেন। যিনি আবিষ্কার করেছেন তার নামও রন্টজেন, এবং যার নামে একক তার নামও রন্টজেন। নেক্সট, একটি ধাতুর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য মানে বুঝো সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকা মানে কি ভাইয়া? সূচন কম্পাঙ্ক দেওয়া আছে। সূচন কম্পাঙ্ক দেওয়া থাকা মানে কিন্তু কার্যাপেক্ষকও দেওয়া আছে, কারণ কার্যাপেক্ষক মানে hc/λ0। c/λ0 এর জায়গায় আমরা f0 লিখতে পারি, হোয়াট এভার। তো মোট কথা λ0 দেওয়া আছে মানে কার্যাপেক্ষক দেওয়া আছে, সূচন কার্যাপেক্ষক। এই ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটাতে হলে নিচের কোন উৎস থেকে আলো ফেলতে হবে? তাহলে মজার ব্যাপার হচ্ছে যে মনে করি হচ্ছে একটা ধাতু, এটা দিয়ে তুমি এনার্জি বের করলা, ফাইয়ের মান বের করলা। ফাই কত হবে বলো তো দেখি? ফাই কত হবে? ফাই হচ্ছে hc/λ0। hc/λ0 মানে এই ফাইটা কি? এই ফাই হচ্ছে কার্যাপেক্ষক মানে কি ভালো করে বুঝছো? এখানে যে ইলেকট্রনগুলো ধাতব বন্ধনে যুক্ত আছে, সেই ধাতব বন্ধন ভাঙতে
বা সেই ধাতব বন্ধনের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য মিনিমাম যে এনার্জিটা দরকার, তাহলে এটা মুক্ত হওয়ার জন্য, এটা কিন্তু গতিশক্তি প্রোভাইড করে না, এটা জাস্ট ইলেকট্রনটা মুক্ত হচ্ছে কিনা সেই এনার্জিটা প্রোভাইড করে। মানে এই এনার্জির সমান এনার্জি, ধরো মুক্ত হওয়ার জন্য তার 2 জুল এনার্জি দরকার, তো তুমি যদি এখানে 2 জুল ফেলো তাহলে ইলেকট্রন মুক্ত হবে। তুমি যদি এখানে 3 জুল ফেলো, 3 জুল আলো ফেলো, তাও ইলেকট্রন মুক্ত হবে। 2 জুল কিংবা তার চেয়ে বেশি ফেলতে হবে, তাই। বাট তুমি এখানে 1 জুল এনার্জি দিলা, তাহলে কি ইলেকট্রন মুক্ত হবে? অবশ্যই মুক্ত হবে না, কারণ ওর মুক্ত হওয়ার জন্য দরকার 2, মুক্ত হইতে লাগবে 2 টাকা, কিন্তু তুমি পুলিশ বা উকিলকে ঘুষ দিচ্ছে 1 টাকা, হবে না। তো অবশ্যই এখানে ফটো তড়িৎ ক্রিয়া ঘটাইতে হইলে অবশ্যই যতটুকু কার্যাপেক্ষক তার চেয়ে বেশি এনার্জি ফেলতে হবে। তো আমরা দেখি কার্যাপেক্ষক কত। কার্যাপেক্ষক হচ্ছে H 6.636 ইন্টু 10⁻34 সি কত ভাইয়ারা? সি হচ্ছে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা নট 5200 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে 10⁻10। তো দেখো এখানে কার্যাপেক্ষক হচ্ছে 3.82 ইন্টু 10⁻19 জুল। এবার এটা কত ইলেকট্রন ভোল্ট? এটাকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাও। 1 ইলেকট্রন ভোল্ট জেনেছো কিন্তু সমান 1.6 ইন্টু 10⁻19 জুল। তাহলে এইটাকে যদি এই সংখ্যাটা দ্বারা ভাগ করো তাহলে ইলেকট্রন ভোল্টে চলে যাবে। 1.6 ইন্টু 10⁻19 দ্বারা ভাগ করব, এই জুলকে যদি এটা দ্বারা ভাগ করো ইলেকট্রন ভোল্টে চলে যাবে। ইলেকট্রন ভোল্ট হবে, ইলেকট্রন ভোল্ট হচ্ছে 2.392 ইলেকট্রন ভোল্ট। ওকে, 3.82 ডিভাইডেড বাই 1.67। ওকে, তো আমাদের পাচ্ছি 2.392 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে ইলেকট্রন ছুটাইতে হলে এতটুকু এনার্জি লাগবে। এবার আমরা দেখব কোন আলোটা এই এনার্জি দেয়। তো এই জন্য অবশ্যই আমাদের তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখতে হবে। তোমাদেরকে আমি ক্যালকুলেশনটা বলে দিচ্ছি, তোমরা এটা ক্যালকুলেশন করবা, মানে সিস্টেমটা বলে দিচ্ছি। 1 ওয়াট অতিবেগুনি ফেলতে হবে। 1 ওয়াট অতিবেগুনি। 1 ওয়াট মানে কি? এনার্জি কত? এনার্জি আমরা জানি W ইজ ইকুয়াল টু PT, তাই না? পি কত? পি হচ্ছে 1, টাইমের মান 1 সেকেন্ড ধরবা, তাহলে 1 জুল। 1 জুল আলট্রাভায়োলেট, তাহলে 1 জুল আলট্রাভায়োলেট সমান কত ইলেকট্রন ভোল্ট সেটা দেখবা, কারণ এটা তো W দেওয়া আছে। আলট্রাভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য জেনে 1 জুল আলট্রাভায়োলেট মানে কত ইলেকট্রন ভোল্ট সেটা যদি আমি তোমাকে গুগলে দেখাই, এটা জানতে হবে। 1 জুল আলট্রাভায়োলেট, 1 ওয়াট ইউভি, 1 ওয়াট ইউভি এনার্জি, 1 ওয়াট ইউভি এনার্জি, 1 ওয়াট ইউভি এনার্জি হচ্ছে আলট্রাভায়োলেটের তোমার কত? তরঙ্গ দৈর্ঘ্য কত? আলট্রাভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 390 থেকে 410 ন্যানোমিটার। তো ওই তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে, মানে আলট্রাভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 390 থেকে 410 ন্যানোমিটার। আমি তরঙ্গ দৈর্ঘ্যটা ভুলে গেছিলাম। তো এই তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে তুমি যেটা করবা, এটার এনার্জি বের করো। এটার এনার্জি কত হবে? E সমান H সি হচ্ছে 3 ইন্টু 10⁸ বাই ল্যামডা। ল্যামডা হচ্ছে সর্বোচ্চটা ধরি 410 ইন্টু 10⁻9। কত হয় দেখো তো? এটা উপরে কত? 6.636 ইন্টু 10⁻34, এর সাথে গুণন হবে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 410 ইন্টু 10⁻9, তাই না? ন্যানোমিটার। ন্যানোমিটারকে এবার যদি আমরা 1 ইলেকট্রন ভোল্টে নেই, আমরা পাবো 2.9 ইলেকট্রন ভোল্ট। তো মজা দেখো, আমার আসলে এটা মনে ছিল না, আলট্রাভায়োলেট রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা মনে করতে হবে, বাট আমরা জানি লাল আলো অবলোহিত দ্বারা কিছুই হবে না। সো খেয়াল করো, আলট্রাভায়োলেট রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মিনিমামটা 2.9 ইলেকট্রন ভোল্ট, তরঙ্গ দৈর্ঘ্য না, এনার্জি 2.9 ইলেকট্রন ভোল্ট, আর এখানে ছোটানোর জন্য লাগবে 2.39 ইলেকট্রন ভোল্ট। তাহলে যেটা ছোটানোর জন্য লাগবে তার চেয়ে তুমি বেশি যোগান দিছো, তাহলে অবশ্যই এই আলট্রাভায়োলেট দিয়ে ছুটবে। লাল আলো বা অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্য দিলেও দেখবা এই 2.39কে ওভারকাম করতে পারতেছে না। সো এটা নিজেরা ক্যালকুলেট করবা বাকিগুলো। নেক্সট, কোনো ধাতব পৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি কার্যাপেক্ষক দ্বিগুণ। এই প্রশ্নটা অনেক সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর, ভালো করে বুঝবা। আপতিত ফোটন, এই মনে করো ধাতু, এই ধাতুর পৃষ্ঠে
এই যে আপতিত আসতেছে, আপতন আসতেছে, আপতন আসতেছে, এই ফোটনের শক্তি কার্য অপেক্ষক অপেক্ষা দ্বিগুণ, কার্য অপেক্ষকের দ্বিগুণ। তো ধরো এখানে কার্যাপেক্ষক হচ্ছে ফাই, তাহলে আপতিত শক্তি কত? 2 ফাই। তাহলে আমরা বলতে পারি আপতিত শক্তি এর কিছু অংশ কার্যাপেক্ষকে ব্যয় হয়, বাকি অংশ ইলেকট্রনকে গতিশীল করে, অর্থাৎ গতিশক্তিতে রূপান্তর হয়। তো বলো তো এখানে আপতিত আলোর শক্তি কত? কার্যাপেক্ষকের দ্বিগুণ মানে 2 ফাই। তাহলে আমরা ই এর জায়গায় 2 ফাই লিখতে পারবো, হলো ফাই প্লাস কে ম্যাক্স, তাই না? তাহলে আমাদের ইলেকট্রনের গতিশক্তি কত হবে? গতিশক্তি হবে 2 ফাই মাইনাস ফাই মানে ফাই, কোনো সন্দেহ নাই। এবার কি হয়েছে? আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ করলে দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হবে? এবার ভাইয়া আমার এই গতিশক্তিকে দ্বিগুণ করতে হবে। গতিশক্তি কত গুণ করতে হবে? দ্বিগুণ। তাহলে এই আপতিত আলোর তরঙ্গ মানে এই আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কেমন পরিবর্তন করব? তো এবার মজাটা দেখো কি হচ্ছে, কাহিনী দেখো। তো ভাইয়া আমি যদি প্রথম কথা যে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ, তার মানে কেমেক্সকে আমার দ্বিগুণ করতে হবে। এর জন্য আমার আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কেমন চেঞ্জ করতে হবে। সো প্রথম কথা, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এনার্জির সম্পর্ক কেমন? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এনার্জি, আপতিত আলোর এনার্জি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, কারণ আমরা জানি ই সমান এইচ সি বাই ল্যামডা। তাহলে এনার্জির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। এবার বলো আমরা ইলেকট্রনের শক্তি কত গুণ করবো? দ্বিগুণ। ইলেকট্রনের শক্তি যদি এখানে কেমেক্সের মান, তুমি কেমেক্সের মান ফাই আছে, এটাকে তুমি যদি 2 ফাই করতে চাও, অলওয়েজ রিমেম্বার দ্যাট আমাদের কার্যাপেক্ষকের মান কিন্তু ফিক্সড। যেই ধাতু সেই ধাতুর জন্য কার্যাপেক্ষক অলওয়েজ ফিক্সড। তো এটা তো ফাই থাকবে। তো আমাদের এই ফাই থেকে আমার কেমেক্সের মান লাগবে কত? সিম্পল ক্যালকুলেশন, কেমেক্সের মান হইতে হবে 2 ফাই। কত হইতে হবে? 2 ফাই। তো এটা যদি 2 ফাই হইতে হয় তাহলে অবশ্যই এই ফাই তো ফিক্সড, তাহলে আমাদের এই এনার্জিটা কত হইতে হবে? এই এনার্জিটা হইতে হবে 3 ফাই। সিম্পল, এই এনার্জি 3 ফাই না হলে তো কখনোই এই আমাদের ইলেকট্রনের গতিশক্তি 2 ফাই হবে না। তো বলো আমাদের এক্সিস্টিং এনার্জি কত? আমাদের যে এনার্জিটা আছে সেটা কত? 2 ফাই। এটাকে বানাইতে হবে কত? 3 ফাই। 3 ফাই যদি বানাইতে হয় এটার সাথে কত গুণ করতে হবে? 1.5 যদি গুণ করো তাহলে এটা হয়ে যাবে 3 ফাই। তাহলে আমাদের এনার্জিটা করতে হবে 1.5 গুণ। 1.5 গুণ মানে 3/2 গুণ করতে হবে। এটা কাকে? এই যে অনেকে এটা বের করে এই অ্যান্সারটা দিয়ে দিবে, বাট না, এটা বুঝো কাকে। এটা কাকে তুমি 3/2 গুণ করতেছ? এনার্জিকে, আপতিত এনার্জিকে, মানে কে, আপতিত এনার্জিকে 3/2 গুণ করতে হবে। তো এনার্জির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। তো এইটাকে যদি 1.5 গুণ করো তাহলে এটাকে কয় গুণ করতে হবে? এটাকে অবশ্যই, যেহেতু ব্যস্তানুপাতিক, তো এনার্জিকে যদি 3/2 গুণ করো তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে কত গুণ করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য করতে হবে 2/3 গুণ। বুঝছো তো? যেহেতু ব্যস্তানুপাতিক, কারণ এটাকে তুমি যখন 2/3 গুণ করতেছো, তখন এনার্জি কিন্তু 3/2 গুণ হচ্ছে। তো এই ব্যাপারটা যদি আমি আবারও সামারাইজ করি, যে আমাদের মনে রাখতে হবে যে কোনো ধাতুর জন্য তার কার্যাপেক্ষকের মান ফিক্সড, কার্যাপেক্ষক কিন্তু চেঞ্জ হয় না। যেই এনার্জি দিয়ে আমরা ইলেকট্রনটা বন্ধন থেকে ছুটাবো সেই এনার্জিটা কিন্তু ফিক্স থাকে। তাহলে আমাদের শুরুতে কার্যাপেক্ষক যদি হয় ফাই, তাহলে আপতিত শক্তি 2 ফাই, এটা বলেই দিছে, কার্যাপেক্ষকের দ্বিগুণ প্লাস কেমেক্স। তাহলে আমাদের শুরুতে কেমেক্সের মান কত আসতেছে? কেমেক্সের মান আসতেছে 2 ফাই মাইনাস ফাই মানে ফাই, কেমেক্সের মান আসতেছে ফাই। এবার কেমেক্সকে দ্বিগুণ করব, তার মানে এটা অ্যান্সার লাগবে আমার 2 ফাই। এবার কেমেক্স প্রাইম হইতে হবে 2 ফাই। তো কেমেক্স প্রাইম যদি 2 ফাই হয়, আমার আপতিত এনার্জি কত? আপতিত এনার্জি হচ্ছে ফাই প্লাস 2 ফাই ইজ ইকুয়াল টু 3 ফাই, তাই না? 2 ফাই কার জায়গায়? কেমেক্সের জায়গায়, কেমেক্স প্রাইমের জায়গায়। তো বলো আমার ই প্রাইমের মান হইতে হবে কত? 3 ফাই আছে কত? 2 ফাই। তো 2 ফাই থেকে তুমি 3 ফাই করবা, কতটুকু গুণ দিলে? 1.5 গুণ। 2 এর সাথে তুমি যদি 1.5 গুণন করো তাহলে সেটা 3 ফাই হবে। তাহলে আমার এনার্জিকে, আপতিত যে এনার্জি, সেই এনার্জিকে করতে হবে 1.5 গুণ, এনার্জিকে করতে হবে 1.5 গুণ, 3/2 গুণ। কিন্তু আমাকে এটা চায় না, আমাকে বলছে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ। তাহলে এনার্জির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো এটা যদি 3/2 গুণ করো তাহলে ল্যামডাকে করতে হবে 2/3 গুণ।
এই যে এইভাবে চিন্তা করতে পারো, তাহলে ল্যামডা সমান হবে 1/e, তাহলে 1/e হচ্ছে 3/2 ইজিক্যাল টু 2/3, তাহলে ল্যামডা হবে 2/3, তাহলে অ্যান্সার কিন্তু এটা না, অ্যান্সার হবে 2/3 গুণ। নেক্সট, আলোক ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণ কোনটি? আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ কোনটা? তোমরা সবাই জানো, টোটাল এনার্জি বা আপতিত শক্তি সমান হচ্ছে কার্যাপেক্ষক প্লাস কে ম্যাক্স। তো এটা কোথায় আছে চিন্তা করো, এটা কোথায় আছে? আপতিত শক্তি প্লাস কার্যাপেক্ষক প্লাস কে ম্যাক্স ইজিক্যাল টু কার্যাপেক্ষক প্লাস কে ম্যাক্স। তো আপতিত শক্তি, এই যে এটা কিন্তু না, আপতিত শক্তি ম্যাক্সিমাম এটা হয় না, কে ম্যাক্স হয়। তাহলে এই যে এটা, যে কে ম্যাক্স মানে কি? গতিশক্তি 12mv ম্যাক্স স্কোয়ার প্লাস কার্যাপেক্ষক ডব্লিউ নট, মনে রাখবে অনেক জায়গায় ফাই দ্বারা প্রকাশ করে, অনেক জায়গায় ডব্লিউ নট দ্বারা প্রকাশ করে, সমস্যা নাই। এটা হচ্ছে আপতিত শক্তি এইচএফ, এইচ ইন্টু কম্পাঙ্ক, তাহলে অ্যান্সার হচ্ছে সি। নেক্সট, সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ হচ্ছে 0। কেমনে? দেখো, এই হচ্ছে ধাতু। এখন এই ধাতুতে তুমি একটা আলো ফেললা, তো আমাকে প্রশ্নে কি বলছে? সূচন কম্পাঙ্কের আলো। তার মানে এই যে আলোটা, এই আলোর কম্পাঙ্ক কত? সূচন কম্পাঙ্কের সমান। আবার সূচন কম্পাঙ্ক কি? এখানে ইলেকট্রনগুলো কাঁপাকাঁপি শুরু করতে করতে যেই কম্পাঙ্কে পৌঁছানোর পর ইলেকট্রনটা মুক্ত হয় সেটাকে বলে সূচন কম্পাঙ্ক। সো এই যে আপতিত আলোর কম্পাঙ্ক সূচন কম্পাঙ্কের সমান যদি হয়, তার মানে এখানে ইলেকট্রন ছুটাইতে মনে করো 2 জুল লাগবে, তুমি দিছও 2 জুল, তাহলে আলটিমেটলি কি? তাহলে জাস্ট ইলেকট্রনটাকে ছুটাবে, কোনো গতিশীল করবে না, মানে ইলেকট্রনটাকে বেগ দিবে না, তাহলে জাস্ট ইলেকট্রনটাকে ছুটাবে, জাস্ট এতটুকুই। তাহলে ইলেকট্রনের বেগ কত হবে? 0 হবে। এরপর কারণ শক্তি তো ছুটাইতেই ব্যয় হয়ে গেছে, তাকে গতিশক্তি দিবে আবার কে? একটি ধাতুর কার্যাপেক্ষক হচ্ছে এইচএফ নট, এটা এফ কল্পনা করবা। এর উপর ভি কম্পাঙ্কের আলো আপতিত হলে তড়িৎ ক্রিয়া ঘটবে, আলোর তড়িৎ ক্রিয়া ঘটবে যখন আপতিত লাইটের এনার্জি ইজ গ্রেটার দেন কার্যাপেক্ষক ফাই, মনে রাখতে হবে। তাছাড়া ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে না। তুমি যে এনার্জিটা ফেলতেছো সেই এনার্জি মুক্তই করতে পারতেছে না, তাহলে গতিশীল কি করবে? আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টের কাহিনী হচ্ছে, আমরা আলো ফেলবো, এই আলোর কিছু অংশ ইলেকট্রনকে মুক্ত করতে ব্যয় হবে আর কিছু অংশ ইলেকট্রনকে গতিশীল করবে। তো আমাদের ই এর মান অবশ্যই ফাইয়ের চেয়ে বেশি হইতেই হবে। তো ই এর মান ফাইয়ের চেয়ে বেশি, তাহলে ই এর মধ্যে আছে এইচ এফ, ফাইয়ের মধ্যে আছে এইচ এফ নট, তাই না? এইচ এইচ কাটা দিলে এফ ইজ গ্রেটার দেন এফ নট, মানে আপতিত আলোর কম্পাঙ্ক অবশ্যই সূচন কম্পাঙ্কের চেয়ে বেশি কিংবা সমান হইতে হবে, কারণ সমান হইলেও এখান থেকে ধাতু থেকে ইলেকট্রনটাকে সে ছুটাইতে পারে। তো অ্যান্সার হচ্ছে আমাদের এটা, কম্পাঙ্ক আপতিত কম্পাঙ্ক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু সূচন কম্পাঙ্ক। নেক্সট, সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য এত, কার্যাপেক্ষক কত? তো ভাই কার্যাপেক্ষক মানে কি? ফাই সমান এইচ সি বাই ল্যামডা নট, যেহেতু সূচন তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিছে, ক্যালকুলেশন করবা, এটা জুলে আসবে। এটা 6800 অ্যাংস্ট্রমকে মিটারে বসাইলে এটা জুলে আসবে। জুলকে যদি 1.6 ইন্টু 10⁻⁻19 দ্বারা ভাগ করো, তাহলে সেটা ইলেকট্রন ভোল্টে চলে যাবে। ক্যালকুলেশন করে আমাকে অ্যান্সারটা জানায় দিবা। নেক্সট, ইলেকট্রনের বেগ ভি এবং প্রযুক্ত বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক। এই প্রশ্নটা এইচএসসিতে তো আসেই, অ্যাডমিশনও প্রচুর আসে, ইলেকট্রনের বেগ এবং বিভব পার্থক্য। তো সবাই এই ফর্মুলাটা জানো, গতকালও দেখলাম নিয়াজ ভাই করাইতেছিল। টোটাল এনার্জি সমান কার্যাপেক্ষক প্লাস কে ম্যাক্স। আবার এই টোটাল এনার্জি সমান কার্যাপেক্ষক প্লাস ই ইন্টু ভিএস লেখা যায়, যেখানে এই ভিএসকে বলা হয় স্টপিং ভোল্টেজ বা নিবৃত্তি বিভব বা স্টপিং ভোল্টেজ, ইংলিশে বলে স্টপিং ভোল্টেজ। এখন এই ভোল্টেজটা কেন দেওয়া হয়? কারণ যখন তুমি ভিএস পরিমাণ ভোল্টেজ দিচ্ছ, তখন এই ইলেকট্রনের গতিশক্তিকে ও প্রশমন করে দিচ্ছে, মানে এই ভিএস পরিমাণ ভোল্টেজ দেওয়াতে ওই ভোল্টেজ ইলেকট্রনের উপর কত শক্তি প্রয়োগ করে ইভিএস, আর এই শক্তিটাই কে ম্যাক্সের সমান ও বিপরীত দিকে। ধরো ইলেকট্রন ছুটে যেতে চাই এই দিকে, বাট ইলেকট্রন থামানোর জন্য আমি উল্টা দিকে এই ভিএস পরিমাণ ভোল্টেজটা প্রয়োগ করি, তাহলে ইলেকট্রনটা ছুটে না যেয়ে এদিকে চলে আসে। এই জন্য এখানে টোটাল এনার্জি হয় ইভিএস, আর এই এনার্জিটা ইলেকট্রনের গতিশক্তিকে যেহেতু প্রশমন করে দেয়, তাহলে গতিশক্তির সমান। তো আমরা লিখতেই পারি এখান থেকে যে বেগ এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক কোনটা। আমরা জানি গতিশক্তি সমান কি ভাইয়া? এই যে ইলেকট্রনের গতিশক্তি সমান লিখতে পারবো ই ইন্টু ভিএস, এই ভিএসটা হচ্ছে ভোল্টেজ। তো গতিশক্তি মানে কি? হাফ এম ভি স্কোয়ার সমান ইভিএস। তো আমরা দেখো তো কি বের করতে পারি, তাহলে এই যে বেগ, ইলেকট্রনের বেগ ভি সমান হবে √2e ভোল্টেজ মানে ভিএস
ডিভাইডেড বাই এম। এটা হচ্ছে ভোল্টেজ এবং এটা হচ্ছে ইলেকট্রনের বেগ, এদের মধ্যে সম্পর্ক √2 EVS বাই এম, √2 EVS বাই এম। তাহলে √2 EVS বাই এম, এই যে এটা সেট। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এই যে √2 EV বাই এম, ওই ভিটা কিন্তু ভোল্টেজ। নেক্সট, কম্পটন ক্রিয়ায় বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায়, এই যে এটা খুব সুন্দর জিনিস। তো কম্পটন ক্রিয়াটা কি? কম্পটন ক্রিয়া, মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, কি আছে ভাইয়ারা? ইলেকট্রন। তো মনে করো এই যে ফোটন এসে এখানে ইলেকট্রনকে ধাক্কা মারবে, ধাক্কা মারলে ইলেকট্রন এদিকে চলে গেল, ইলেকট্রন খুব সুন্দর করে এইদিকে চলে গেল, এই যে ইলেকট্রন চলে গেল। তো ফোটনটা এসে যখন ধাক্কা মারে, এই যে λ1 তরঙ্গ দৈর্ঘ্য, এটা কার তরঙ্গ দৈর্ঘ্য? এটা আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এই ফোটনটা এসে ইলেকট্রনের উপর যে পড়লো সেই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। এবার ইলেকট্রনের সাথে যেহেতু এটা সংঘর্ষ হয়েছে, ইলেকট্রন একদিকে চলে যাবে আর এই ফোটনটা নিশ্চয়ই আর সোজা দিকে যেতে পারবে না। ও যেহেতু ইলেকট্রনের সাথে ধাক্কা খাইছে, ওই যে দুইটা ট্রেন যখন একটার সাথে ধাক্কা খায়, ওরা কি একটাও সোজা থাকে নাকি একজন আরেকজন উল্টায় পড়ে যায়। তো ইলেকট্রন যেহেতু এদিকে চলে গেছে, ফোটনও মনে করে এদিকে চলে গেল, এই যে এটা হচ্ছে ফোটন এদিকে চলে গেল। তো এই যে ফোটনটা তার যে পথ, এই পথ থেকে যে বিক্ষিপ্ত হইল, এই বিক্ষেপণ কোণটা হচ্ছে ফাই, স্যার ফাই না বলে থিটা বলি, যে বেশি ফাই চলে আসতেছে, এই বিক্ষেপণ কোণটা হচ্ছে থিটা। তো মজার ব্যাপারটা কি ভালো করে বুঝো, একদম কম্পটন ইফেক্ট পুরোটা বুঝাই দিচ্ছি। যে λ1 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি ফোটন এসে ইলেকট্রনকে ধাক্কা মারে, তো ইলেকট্রনটাকে সেই দিকে গতিশীল করে দেয়, ইলেকট্রন যেদিকে যাক কোনো সমস্যা নাই। কিন্তু ফোটনটা সে আর নিজের রাস্তায় না থেকে যদি অন্যদিকে চলে যায়, যেই কোণে সে চলে যাচ্ছে সেই কোণটাকে বলা হয় বিক্ষেপণ কোণ। বিক্ষেপণ কোণ কি কোণ? বিক্ষেপণ কোণ। এবার তোমরা আমাকে বলো তো দেখি, তরঙ্গ দৈর্ঘ্য যত কম এনার্জি তত বেশি কিনা? অবশ্যই, কারণ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এনার্জির সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে এখানে অবশ্যই এনার্জিটা বেশি, E1। তো যখন ইলেকট্রনের সাথে এসে ধাক্কা খাইলো, কিছু এনার্জি ইলেকট্রন নিয়ে চলে গেল না, ইলেকট্রনটাকে গতিশীল করতে ব্যয় হইল না, তাহলে এনার্জি অবশ্যই এখানে কমে গেছে, ফোটনের এনার্জি অবশ্যই এখানে কমে গেছে। এনার্জি কমে যাওয়া মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য বাইরে গেছে, তাহলে অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য আর আগের মতো নাই। এখানে এনার্জি কম, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, λ2। আর এই যে আপতিত ফোটন, এটাকে কি বলে? সবাই একটু লিখেন, আপতিত ফোটন, PHOTON। আর এটা কি? বিক্ষিপ্ত ফোটন। এই যে আপতিত ফোটনের চেয়ে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যে বাইরে গেল, কতটুকু বাড়লো, এটা নিয়ে যে আলোচনা, সেটাকে বলা হয় কম্পটন ক্রিয়া। তাহলে কতটুকু বাড়লো হচ্ছে λ2 মাইনাস λ1 সমান হচ্ছে H/m0c 1 মাইনাস কস থিটা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। থিটা হচ্ছে বিক্ষেপণ কোণ, H/m0c হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালুটা মনে রাখবা। H/m0c, এই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 2.426 10⁻⁻12 মিটার। এটা মনে রাখতে হবে, এটাকে বলা হয় কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে কি বলে? কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য এবং বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্থক্য, সেটা হবে H/m0c 1 মাইনাস কস থিটা। তো H/m0c এর মানটা অবশ্যই মুখস্থ রাখবা, নাহলে ধরা খাবা। 2.426 10⁻12। এবার বলো কি বলছে। এবার পুরো কম্পটন ক্রিয়া তোমার চোখের সামনে ভেসে উঠলো। কম্পটন ক্রিয়ায় বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বেড়ে যায়। কেউ যদি ভাবো কমে যায়, কেন কমবে? এনার্জি কমে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। তাহলে অ্যান্সার হচ্ছে বি। নেক্সট, আলোর তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য কি? আলোর তড়িৎ প্রবাহ মাত্রা আপতিত হলে, তড়িৎ প্রবাহ মাত্রা আপতিত আলোর তীব্রতার সমানুপাতিক। মানে যত তীব্রতার আলো ফেলবা তত বেশি ফোটন এসে আঘাত করবে, তত বেশি ইলেকট্রন মুক্ত হবে। তাহলে এটা সমানুপাতিক, রাইট। বিভিন্ন ধাতুর জন্য আলোর তড়িৎক্রিয়া প্রারম্ভ কম্পাঙ্ক বিভিন্ন হয়। অবশ্যই বিভিন্ন ধাতুর জন্য সূচন কম্পাঙ্ক কি বিভিন্ন, এটাও রাইট। আলোর তড়িৎক্রিয়ায় ইলেকট্রন নিঃসরণ ধাতব পদার্থের উষ্ণতার উপর নির্ভর করে না। ভাই, উষ্ণতার উপর নির্ভর করে না, তাপমাত্রার উপর ফটো ইলেকট্রিক ইফেক্ট নির্ভর করে না। আমাকে যদি 1000 টাকাও দাও, আমি এটা বিশ্বাস করি না। কণা তরঙ্গের বৈশিষ্ট্য কি? কেবলমাত্র গতিশীল কণার সঙ্গেই তরঙ্গ জড়িত। ইয়েস, যখন মানে এটা হচ্ছে ওয়েভ অফ পার্টিকেল ওয়েভ।
যে কোনো একটা কণা আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হয় তখন একটা তরঙ্গ সৃষ্টি করে, ওইটাকে বলা হয় কণা তরঙ্গ। তাহলে কেবলমাত্র গতিশীল কণার সাথেই তরঙ্গ জড়িত, এটা সত্যি। কণা তরঙ্গ তাড়িৎচুম্বক তরঙ্গ না, তাড়িৎচুম্বক তরঙ্গ না। কণার ভরবেগ বাড়ালে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। দেখি তো চলো, আমরা জানি ল্যামডা সমান h/p, তাহলে ভরবেগ যত বাড়বে এটা তত কমবে, ভরবেগ যত কমবে এটা তত বাড়বে, তাই না? ব্যস্তানুপাতিক, ডি ব্রগলির ইকুয়েশন। তাহলে এটা রাইট, 1 এবং 3 হচ্ছে রাইট। নেক্সট, একটি ইলেকট্রনের গতিশক্তি 500 ইলেকট্রন ভোল্ট হলে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত? ইলেকট্রনের গতিশক্তি কত? 500। এটা খুব সুন্দর একটা প্রশ্ন। তোমরা যারা সেই শুরুতে ছিলা ক্লাসে তারা জানো যে ইলেকট্রনের গতিশক্তির সাথে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সম্পর্ক কি? আমরা জানি ল্যামডা সমান h/p, কিন্তু তোমাদের কি মনে আছে এই যে ইয়াসিন ভাইয়া তোমাদেরকে কষ্ট করেই সাইয়া সাইয়া না শিখাইয়া তোমাদেরকে শিখাইছিলাম যে গতিশক্তি ইকে সমান p²/2m, সুতরাং p এর মান হবে √2m ইন্টু গতিশক্তি। তাহলে এখানে কি গতিশক্তি বইলা দিছে, সো এবার এখানে জাস্ট h ডিভাইডেড বাই √2 ইলেকট্রনের ভর, ইলেকট্রনের গতিশক্তি বসায় দাও। সেখানে মানগুলো বসিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন করার দায়িত্ব তোমার। h প্লাঙ্কের ধ্রুবক 6.636 ইন্টু 10⁻34 √2 m কত? m হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রন 9.11 10⁻31 m। ইকে মানে ইলেকট্রনের গতিশক্তি 500 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 500 ইলেকট্রন ভোল্ট থেকে SI একক জুলে নিতে হবে 1.6 ইন্টু 10⁻19 জুল। ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিলে গুণ দিবা, আর জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিতে গেলে এটা দিয়ে ভাগ দিবা। অঙ্ক শেষ, ক্যালকুলেশন করবা, এরপর একটা অ্যান্সার আসবে, সেই অ্যান্সারটাকে আবার 10⁻10 দ্বারা ভাগ দিবা, কারণ অ্যাংস্ট্রমে নিতে হবে। অ্যাংস্ট্রমে নিয়ে অঙ্কটা ধুমধাম ধুরুম ধুরুম করে ফেলবা। নেক্সট, এক্স রে এর বৈশিষ্ট্য কি? চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। এক্স রে, গামা রে এরা কি ভাইয়া? চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। একটি অনুপ্রস্থ তরঙ্গ, ইয়েস, এক্স রে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ, সরল রেখা বরাবর গমন করে, ইয়েস, সরল রেখা বরাবর যায়। তাহলে 2 এবং 3 এটা হচ্ছে এক্স রে এর বৈশিষ্ট্য। কিছু করা নাই, বৈশিষ্ট্য মুখস্থ রাখতে হবে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং ফোটনের শক্তির মধ্যে সম্পর্ক কি? মধ্যে সম্পর্ক হচ্ছে ই সমান hc/ল্যামডা, এই একটাই সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি। নেক্সট, ডি ব্রগলির প্রস্তাব অনুযায়ী নিচের কোন গ্রাফের সাহায্যে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়? ল্যামডা সমান কি রে বাবা? h/p। তো এখন দেখো এখানে পি এবং ল্যামডার মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। এই যে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে এরকম, একটা বাড়লে আর একটা কমবে। এই যে দেখো এদিকে ল্যামডার মান কি বাড়াইছো, তাহলে পি এর মান কি কমবে, তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ। দ্য অ্যান্সার ইজ এ। নেক্সট, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত? ইলেকট্রনের ভরে তো নিচের আছে, এটা পাততে হবে সবার। বিক্ষেপণ কোণ কত? 30 ডিগ্রি, তাই না? তো বলছে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, মানে এই যে এখানে যে ফোটনটা, এটা ল্যামডা2টা কত? তো আমরা জানি এখানে দেখো আপতিত ফোটনের তোমার কম্পাঙ্ক দিয়ে দিছে 1019 না, আসলে এটা হবে 10⁻19 হার্জ। এটা হচ্ছে আপতিত আলোর কম্পাঙ্ক দেয়া। তো আমাদের কি আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ল্যামডা2 মাইনাস ল্যামডা1 ইজ ইকুয়াল টু 2.426 ইন্টু 10⁻12 ইন্টু 1 মাইনাস কস থিটা, কস থিটার মান 30 ডিগ্রি। তো এটা যদি ক্যালকুলেশন আগে করি, ক্যালকুলেশন কত হবে? কস থিটা 1 মাইনাস কস 30, এটার সাথে গুণ হবে 2.426 ইন্টু 10⁻12, তাহলে আমরা পাচ্ছি 3.25 ইন্টু 10⁻13 পাবো। তাই আমাদের বের করতে ল্যামডা2, ল্যামডা2 সমান এটা প্লাস ল্যামডা1। তো কোথাও কি ল্যামডা1 দেয়া আছে? নাই। ল্যামডা1 হচ্ছে এটার তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু কম্পাঙ্ক দেয়া আছে। তো তাতে কি কম্পাঙ্ক থেকে কি আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি না? অবশ্যই পারি। 3.25 ইন্টু 10⁻13 প্লাস তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম্পাঙ্ক বের করার সূত্র হচ্ছে c ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। বের করতে হবে ল্যামডা, তাহলে ল্যামডা হচ্ছে c/f। তাহলে এই যে এখানে c, ল্যামডা1 এর জায়গায় c হচ্ছে 3 ইন্টু 10⁸, আর f হচ্ছে 10⁻19। তো এবার এটা ক্যালকুলেশন করলে 10⁻19 উপরে উঠলে এটা কাটা গেলে 10⁻11। তো এটা যদি এখন যোগ করি, অ্যান্সারের সাথে আমরা যোগ করব 3 ইন্টু 10⁻11। তো দেখো বাচ্চারা,
এটা আসে 3.0325 10⁻11 মিটার। তাহলে এই যে 3.03, এই যে এটা না, কিন্তু 3.03 10⁻11, তাহলে অ্যান্সার হচ্ছে সি। আর এই ঘটনা অলরেডি তোমাকে আমি ব্যাখ্যা করেছি কম্পটন ইফেক্টে। নেক্সট, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত? বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, তো ইলেকট্রনের ভর দিয়ে দিচ্ছে। সো এইখানে এটা তো অলরেডি করলামই আমরা, তাই না? করলামই 3.03। এবার মজার অঙ্ক, একজন মহাশূন্যচারী তার গতির সাহায্যে 60 লাইট ইয়ার দূরত্বকে, এটা কিন্তু দূরত্ব, তো 48 লাইট ইয়ার অপেক্ষা কম দূরত্বে পরিণত করলেন। তাহলে এত বড় দূরত্বকে সে এতটুকু বানায় ফেলছে, তাহলে তার গতিবেগ কত? তাহলে এখানে যেটা বড় সেটা হচ্ছে L নট, কারণ দৈর্ঘ্য সংকোচন হয়েছে, তাই না? দৈর্ঘ্য ছিল 60 লাইট ইয়ার, তো এখন সে এমন বেগে দৌড়ানো শুরু করছে যে এই দৈর্ঘ্যটা তার কাছে মনে হইতাছে 48 লাইট ইয়ার। তো আমাদের বলছে বেগ কত, তো L নট দিয়ে দিছে। বেগের মান কেমনে? কানার ভাই অন্ধ বের করতে পারবে। L ইজ ইকুয়াল টু L নট রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। L এর নিচে L নটকে নিয়ে আসো, L এর মান কত? 48, L নটের মান হচ্ছে 60। যেহেতু দুইজনের একক লাইট ইয়ার কাটাকাটি চলে যাবে, উপর নিচে স্কোয়ার করব 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বেগের মান বের করব, বেগের মান আসবে, ক্যালকুলেশন করে দেখবা 0.6 সি। তাহলে তার মিনিমাম এই বেগে যাইতে হবে। এই বেগে গেলে 60 লাইট ইয়ার দৈর্ঘ্যকে তার 48 লাইট ইয়ার মনে হবে। তাহলে মিনিমাম এই বেগে, মানে এই বেগের চেয়ে বেশি গেলেও সমস্যা নাই, কিন্তু সর্বনিম্ন এই বেগে। তাহলে অবশ্যই 0.6 সি অপেক্ষা বেশি বেগে তাকে ট্রাভেল করতে হবে, তাহলে এই এত বড় দৈর্ঘ্যটা তার কাছে এতটুকু মনে হবে। নেক্সট, কোন নীতি ব্যবহার করে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা হয়? আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব ব্যবহার করে, তাই না? সবাই জানি আমরা। কোনটি মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভুক্ত নয়? মহাকর্ষ বল মৌলিক বল, তড়িৎচুম্বকীয় বল মৌলিক বল, নিউক্লিয় দুর্বল বল মৌলিক বল, কিন্তু ঘাত বল মৌলিক বল না। তো যেটাকে ক্রস দিছি সেটাই অ্যান্সার। নেক্সট, ক্যাথোড রশ্মি কি? ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রন। নেক্সট, একজন মহাশূন্যচারী, খুব সুন্দর অঙ্ক, এগুলা নিয়াজ ভাই করাইছে, তারপর আমি মনে করে দিচ্ছি। 30 বছর বয়সে 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে ধাবমান। তো মহাশূন্যে গেলেন, 55 বছর পর পৃথিবীতে ফিরে আসলেন। তার বর্তমান বয়স কত? তিনি 55 বছর পর পৃথিবীতে ফিরে আসলেন। এটা কার হিসাব? এটা কিন্তু পৃথিবীর হিসাব। তো এই যে রকেটে করে মহাশূন্যচারী যে মহাকাশে ঘুরতেছে, পৃথিবীতে কিন্তু ক্যালেন্ডার চলেই যাচ্ছে। তো পৃথিবীতে 55 বছর পাস হয়ে গেছে, তো রকেটে কত বছর পাস হয়েছে? তো পৃথিবীতে যেটা পাস হয় সেটাকে বলি আমরা টি হচ্ছে 55 ইয়ার্স, আর তার নিজে যেটা পাস হয় সেটা হচ্ছে টি নট, তাই না? টি নটটা কত? কারণ আমাদের বলছে মহাশূন্যচারীর বয়স কত। তাহলে আমি আবারও বুঝাই, পৃথিবীতে যে সময়টা পাস হচ্ছে এটা গতিশীল কে? সে। তাহলে নিজেরটা নিজে মাপলে টি নট, অন্যেরটা মাপলে টি। তাহলে এই যে পৃথিবীতে, তার হিসেবে পৃথিবীতে যে 55 বছর চলে গেছে, এটা কি ভাইয়া? 55 বছর হচ্ছে পৃথিবীর টি। তাহলে সে কত বছর পাস করছে, টি নটটা কত? তাহলে টি আর টি নটের মধ্যে সম্পর্ক কি আমরা জানি? টি ইজ ইকুয়াল টু টি নট বাই রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে টি নটের মান কত হবে? টি নট হবে টি ইন্টু, মানে 55 বছর, ইন্টু রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি এর মান কত? 2.6 10⁸, সি এর মান কত? 3 × 10⁸। এর উপরে কি আছে? স্কোয়ার আছে। তো ক্যালকুলেশন করো, যে তাইলে পাওয়া যাবা সে মহাকাশে অ্যাকচুয়ালি কত বছর কাটিয়েছে। 55 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস 2.6 × 10⁸ ডিভাইডেড বাই 3 × 10⁸, এর উপরে আছে কি? স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 27.43 ইয়ার্স। তাহলে আলটিমেটলি পৃথিবীতে যত সময় 55 বছর চলে গেছে, মহাকাশে তার কাছে সময় গেছে মাত্র 27.43 বয়স। তাহলে তার বয়স কত বলো? তার বয়স হবে, রওনা দিয়েছিল কত বছর বয়সে? 30। সে মহাকাশে ট্রাভেল করতেছে কত বছর ধরে? 27। তার বর্তমান বয়স হচ্ছে 57.43। তো 57.43 কোথায়? এই যে এখানে 57.44 বছর। তো ব্যাপারটা তোমাকে আমি যদি আবারও ক্লিয়ার করি, যখন একজন মহাশূন্যচারী রকেটে করে মহাকাশে যায়, পৃথিবীতে যেই সময়টা যায় সেটা কি টি, আর তার নিজের যে সময়টা যাচ্ছে সেটা হচ্ছে টি নট। তো পৃথিবীতে যখন 55 বছর পার হয়ে গেল,
তাহলে তার নিজের কত সময় পার হয়েছে? 27.43। মানে আমি পৃথিবীতে বৈশা দেখতেছি সে 55 বছর ধরে ঘুরতেছে, কিন্তু সে নিজেরটা নিজে হিসাব করলো আমি মাত্র 27 বছর ধরে ঘুরতেছি। তাহলে সে রওনা দিছিল 30 বছর বয়সে, আর সে যদি নিজের 27 বছর ধরে ঘুরে তাহলে তার বয়স কত হইব? তার অ্যাকচুয়াল বয়স হইব 57.44। কিন্তু পৃথিবীতে বৈশা যদি আমি চিন্তা করি তার বয়স কত? 30 + 55 মানে প্রায় 85 বছর। নেক্সট, সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ কত? এখানে কি বললো যে মনে করো ধাতু, এখানে একটা আলো ফেললা, যে আলোর কম্পাঙ্ক কার সমান? সূচন কম্পাঙ্কের সমান। তাহলে এই আলোটা এখানে ধাতুতে পড়লে ইলেকট্রনটাকে জাস্ট ধাতু থেকে, ধাতব বন্ধন থেকে মুক্ত করবে, কারণ ইলেকট্রনের কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক কত? f0। এটার কম্পাঙ্ক কত? f0। মানে তোমার মুক্ত করার জন্য লাগবে 2 জুল, তুমি দিচ্ছ 2 জুল, তাহলে ইলেকট্রনটা জাস্ট মুক্ত হবে। তাহলে এর কি কোনো গতিশক্তি থাকবে? থাকবে না। মানে মোট এনার্জিটা শুধুমাত্র ইলেকট্রন মুক্ত করতে ব্যয় হবে, এখানে কোনো প্রকার গতিশক্তি থাকবে না। গতিশক্তি না থাকা মানে বেগ শূন্য, বেগ শূন্য মানে বেগ হবে সর্বনিম্ন। যে সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ হবে সর্বনিম্ন। একটি নিয়ন টিউবে উচ্চ বিভব দেওয়া হলো, এই মনে করি একটা নিয়ন টিউব, এই টিউবে কি আছে? নিয়ন গ্যাস আছে। হ্যাঁ, এখানে উচ্চ বিভব দেওয়া হলো, বাতিটির ভেতরে বিদ্যুৎ প্রবাহিত হয়, এটা ভেতরে বিদ্যুৎ প্রবাহিত হয়। টিউবের ক্যাথোডের দিকে কোন কণা প্রবাহিত হবে? এই মনে করো ক্যাথোড মানে মাইনাস, এটা মনে করো অ্যানোড মানে প্লাস। তো প্লাস থেকে মাইনাসের দিকে কোন কণা প্রবাহিত হবে বলো? তো প্লাস প্লাসকে কি করবে? বিকর্ষণ করবে, আর মাইনাস প্লাসকে কি করবে? আকর্ষণ করবে। তো অনেকের মনে হতে পারে ভাই প্রোটন প্রবাহিত হবে, কিন্তু না। নিয়ন, এটা কি ভাইয়া? নিয়ন টিউব, তাই না? এটার ভিতরে কি আছে? নিয়ন গ্যাস আছে, সব নিয়ন। তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে নিয়নের যে পজিটিভ আয়ন সেটা প্রবাহিত হবে, তার মানে ধনাত্মক নিয়ন আয়নটা প্রভাবিত হবে। এখানে ইলেকট্রন প্রোটন কিন্তু না, এখানে ধনাত্মক নিয়ন আধান প্লাস থেকে মাইনাস, মানে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে, আর ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে ঋণাত্মক নিয়ন আধান। নেক্সট, শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট কণার ভরবেগ কত? শূন্য ভর কার? ফোটন। কে ভাইয়া? পড়েছি আমরা, যার স্থির ভর শূন্য, ফোটন, এবং শক্তি কত? ই। তাহলে তার ভরবেগ কত? তো মনে রাখবা এই যে ভরবেগ, ভরবেগ এবং শক্তির সম্পর্ক কি? ই সমান, এটা বহুবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, √of p²c² + m0² c⁴। এই ফর্মুলা মুখস্থ রাখতেই হবে। তো মজার ব্যাপার হচ্ছে ই সমান পি হচ্ছে ভরবেগ, m0 হচ্ছে স্থির ভর। এবার জিনিসটা কি? ফোটন, মানে শূন্য ভর, তাহলে m0 এর মান শূন্য, এটা শূন্য হলে এটা শূন্য। √of p²c² মানে পিসি, স্কোয়ার রুটে কাটা। তাহলে কণার ভরবেগ কত হবে? ভরবেগ পি সমান হবে E/c। তাহলে E/c, দ্য অ্যান্সার ইজ ডি। নেক্সট, 600 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে একটি ফোটনের ভরবেগ কত? খুব সুন্দর একটা প্রশ্ন। তো ল্যামডা সমান h/p, ডি ব্রগলির ইকুয়েশন। তাহলে ভরবেগ পি সমান হবে h/λ। h কত? 6.636 × 10⁻³ ল্যামডা কত ভাইয়ারা? 600 ন্যানোমিটার, 600 × 10⁻৯। এইটা ক্যালকুলেশন করবা, তুমি পেয়ে যাবা কত ভরবেগ। ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, একটি আলোক রশ্মি পটাশিয়ামের উপর আপতিত হয়, তা থেকে 1.6 ইলেকট্রন ভোল্টের সর্বাধিক শক্তির ফটো ইলেকট্রন নির্গত হলো। তাহলে ফটো ইলেকট্রনের শক্তি কোনটা? গতিশক্তি কত? সেটা 1.6 ইলেকট্রন ভোল্ট। আপতিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে মোট কথা আমরা আপতিত আলোক রশ্মির শক্তি আগে বের করব, শক্তি থেকেই তরঙ্গ দৈর্ঘ্য পাবো। কার্যাপেক্ষক বলে দিছে ফায়ের মান 2.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা সবাই জানি আপতিত আলোর শক্তি ইজ ইকুয়াল টু কার্যাপেক্ষক প্লাস কেম্যাক্স। তাহলে আপতিত আলোর শক্তি কত? কেম্যাক্স হচ্ছে, কার্যাপেক্ষক হচ্ছে 2.2 ইলেকট্রন ভোল্ট, আর কেম্যাক্স হচ্ছে 1.6 ইলেকট্রন ভোল্ট। আমরা যদি প্রথমে ইলেকট্রন ভোল্টেই ক্যালকুলেশন করি, 2.2 + 1.6 আমরা পাবো 3.8 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 3.8 × 1.6 × 10⁻⁻19 জুল। এটা হচ্ছে আমাদের আপতিত আলোর শক্তি। তো আমাকে তো শক্তি বের করতে বলেনি, আমাকে বলেছে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। সো বাচ্চারা, আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ই সমান শক্তি থেকে বের করতে পারি hc/λ। তাহলে ল্যামডা হবে hc/e,
তো এইচ সি এর মান সবাই জানি 6.636 ইন্টু 10⁻⁻34। সি হচ্ছে আলোর বেগ 3 ইন্টু 10⁸ এবং এনার্জি বলেই আমরা পেয়েই গেলাম 3.8 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। ক্যালকুলেশন করবা, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার, বাট এখানে অ্যাংস্ট্রমে দেয়া আছে, তো এটা আসবে মিটারে। মিটারকে আবারও যদি 10⁻⁻10 দ্বারা ভাগ করো তাহলে তুমি অ্যাংস্ট্রমে অ্যান্সারটা পেয়ে যাবা। নেক্সট, একটি ধাতব পৃষ্ঠ হতে নিশ্চিত ইলেকট্রনের সর্বাধিক বেগ কত হলে নিবৃত্তি বিভব পার্থক্য এত। তো সর্বাধিক বেগ চেয়েছে, তো সর্বাধিক বেগ এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক কোনটা? আমরা জানি গতিশক্তি সমান নিবৃত্তি বিভবের সম্পর্ক হচ্ছে ইভিএস। তো হাফ এম সর্বাধিক বেগ কত? ভি ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ইভিএস। আমাকে বের করতে বলেছে কি? আমাদের বের করতে বলেছে সর্বাধিক বেগ, মানে এই ভি ম্যাক্স। সো এখানে যদি দেখো সর্বাধিক বেগ ভি ম্যাক্স হবে √2 নিবৃত্তি বিভব ডিভাইডেড বাই ইলেকট্রনের ভর। মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করবা, এটা তোমার দায়িত্ব। এগুলো কিন্তু সব রুয়েট কুয়েট চুয়েটে আসে অঙ্কগুলো, এই কারণে একটু বড় মনে হচ্ছে, এগুলো তোমাদের গ নাম্বারে আসবে। নেক্সট, একটি 100 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তির ফোটনের কম্পাঙ্ক কত? আচ্ছা, একটা কথা বলি, আমি যেই অঙ্কগুলো ক্যালকুলেশন করছি না সেটা অবশ্যই তোমার নৈতিক দায়িত্ব ক্যালকুলেশন করে অ্যান্সারটা কমপ্লিট করা, নাইলে কিন্তু তোমার কোনো কিচ্ছু হবে না। হ্যাঁ, সো এটা করতে হবে, নাহলে কিছুই যা পড়লা তার কোনো কাজে লাগবে না। 100 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তির ফোটনের কম্পাঙ্ক কত? খুব সহজ, ই সমান কি ভাই? এইচ এফ। ই কত? 100 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা মানে 10⁶, ইলেকট্রন ভোল্ট মানে 1.6 ইন্টু 10⁻⁻19 এইচ এফ। এখান থেকে এফ এর মানটা বের করবা, জাস্ট এইটাকে এইচ দ্বারা ভাগ করলে এফ চলে আসলো। নেক্সট, একটি ধাতুর কার্যাপেক্ষক মানে ফাই 6.63 ইলেকট্রন ভোল্ট। তো ধাতুটির ফটো ইলেকট্রন নিঃসরণের সূচন কম্পাঙ্ক কত? তো আমরা জানি কার্যাপেক্ষক সমান এইচ এফ নট, সূচন কম্পাঙ্ক বের করতে বলেছে। এটা কিন্তু ডিউতে আসা একটা অঙ্ক। তাহলে এফ নটের মান হবে ফাই ডিভাইডেড বাই এইচ। তাহলে ফাই এর মান কত? দেখো ডিউতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয়নি, সো আমরা ক্যালকুলেটর ছাড়াই করতে পারবো। ফাই এর মান কত? 6.63 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 ইন্টু 10⁻19, তাই না? এবং এইচ এর মান কত? 6.63 ইন্টু 10⁻34। দেখো এটা কুটুস কুটুস হয়ে গেল। 10⁻34 উপর যদি ঘটাও তাহলে এটা হবে 1.6 ইন্টু 10⁻15 হার্জ। এই হচ্ছে আমাদের সূচন কম্পাঙ্ক। ক্যালকুলেটর কি লেগেছে? লাগেনি। 1.6 10⁻15 মানে 16 ইন্টু 10⁻14 লেখা যাবে। 1.6কে যদি তুমি 16 বানাও, এটা 10⁻14 তুমি লিখতে পারবা। নেক্সট, এত কেজি ভর বিশিষ্ট একটি ইলেকট্রন যদি এত বেগে চলমান হয়, ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। খুব সুন্দর একটা অঙ্ক, এটা তোমরা করবা। ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। তো এইচ ডিভাইডেড বাই পি মানে কি? ভর বেগ মানে এম ভি। এইচ ডিভাইডেড বাই এম এর মান এইটা, ভি এর মান ওইটা, বসাই দিবা, মানগুলো বসাবা, মান ইন্টু মান সবই দেওয়া আছে, অঙ্কটা কমপ্লিট করবা। নেক্সট, একটি গতিশীল ইলেকট্রনের ভর এম ই হলে কোনটি সঠিক? অবশ্যই গতিশীল ইলেকট্রনের ভর ইজ গ্রেটার দেন স্থির অবস্থার ভর, তাই না? কারণ আমরা জানি বেগে গতিশীল হলে ভর অবশ্যই বৃদ্ধি পায়। তো অবশ্যই আমাদের অ্যান্সার হচ্ছে গতিশীল ইলেকট্রনের ভর স্থির ভরের চেয়ে বেশি হবে, একটু হইলেও বেশি হবে। একটি বস্তু আলোর বেগে ধাবিত হলে ভর হবে অসীম। একটি ইলেকট্রনের সাথে ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনকে কি বলে? ভাইয়া, ইলেকট্রনের সাথে ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনকে কি বলে? কম্পটন প্রভাব। তোমার পড়েছো, এই হচ্ছে ইলেকট্রন। একটা ফোটন এসে ইলেকট্রনকে ধাক্কা মারবে, ইলেকট্রনটা চলে যাবে, ফোটনের তরঙ্গদৈর্ঘ্য λ2 থেকে λ1 হয়ে যাবে, সরি λ1 থেকে λ2 হয়ে যাবে। তাহলে এটা কোন প্রভাব? এটাকে বলা হয় কম্পটন ক্রিয়া বা কম্পটন ইফেক্ট। নেক্সট, 71, একটি নিউটনের ভর এত এবং এটি এত বেগে গতিশীল, এর গতিশক্তি কত? তো ভাইয়া গতিশক্তি কেমনে বের করতে হবে? গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তো বলতে পারো ভাইয়া কেন আমরা এটা দিচ্ছি? কারণ এখানে বেগটা বেশি না, 40,000 সো দিলে অ্যান্সারটা চলে আসবে, জুলে আসবে। জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিতে হলে 1.6 10⁻19 দ্বারা ভাগ করবা, ক্যালকুলেশন শেষ করবা। একটি ফোটনের শক্তি এবং তরঙ্গদৈর্ঘ্যের একক কোনটি? ভাইয়া শক্তির একক কি?
শক্তির একক হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট বা ইলেকট্রন ভোল্ট, আর তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। সো বলো কোনটা, বুঝতেই পারতেছি এটা মেগা ইলেকট্রন ভোল্ট ও মিটার। এক্স রশ্মি একটু উচ্চ শক্তির চুম্বক ক্ষেত্রে চালিত করলে রশ্মিটি হেলে পড়বে কোন দিকে? অলরেডি তোমাদেরকে বলছি এক্স রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হয় না, তাহলে কোনো দিকেই নয়, মানে এক্স রশ্মি সোজা সরল পথে যাবে। একটা আর তরঙ্গ যেটা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হয় না। নেক্সট, কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যার কোন মতবাদ সফল হয়েছিল? কোয়ান্টাম মতবাদ। কোয়ান্টাম মতবাদ মুখস্থ ফর্মুলা। আলোক তড়িৎ ক্রিয়া এর সূত্র ব্যবহার করে নিচের কোনটি নির্ণয় করা যায়? ফটো ইলেকট্রিক ইফেক্ট, প্লাঙ্কের ধ্রুবক, কারণ সবাই জানি ই সমান এইচএফ, তারপরে ইজিক্যাল টু ফাই সমান এইচএফ নট প্লাস গতিশক্তি কে ম্যাক্স, তাই না? প্লাস কে ম্যাক্স। তো খেয়াল করো এখানে কিন্তু আমরা এইচ এর মান বের করতে পারি। এখানে এইচ এর মানটা কি আসবে? এইচ যদি কমন নাও তাহলে এফ মাইনাস এফ নট ইজ ইকুয়াল টু কে ম্যাক্স, তাই না? তাহলে আমাদের এইচ এর মান কত আসবে? কে ম্যাক্স। কে ম্যাক্সের জায়গায় আমরা লিখতে পারি ইভিএস, স্টপিং ভোল্টেজ বা নিবৃত্তি বিভব, এফ মাইনাস এফ নট। তো মনে রাখবা এই যে জিনিসটা পাইলা এটা কিন্তু আমাদের একটা গ্রাফ আছে ফটো ইলেকট্রিক ইফেক্টের। এই যে গ্রাফ, ফটো ইলেকট্রিক ইফেক্টের গ্রাফ, এই গ্রাফের ঢাল, এই যে ঢাল, এটা যদি থিটা কোণ উৎপন্ন করে ঢাল কত? 10 থেটা। এই 10 থেটাই হচ্ছে আমাদের এইচ এর মান। সো আশা করি এটা থিওরিতে তোমরা পড়েছো, না পড়লেও সমস্যা নাই। মনে রাখবা ফটো ইলেকট্রিক ইফেক্টে আমাদের যেই ঢাল আপতিত আলোর শক্তি এদিকে বাড়াচ্ছে এটা হচ্ছে আপতিত আলোর শক্তি। তো এদিকে যতই শক্তি বাড়াবা আমাদের যেই রেখাটা পাওয়া যাবে সমানুপাতিক হারে বাড়তেছে, এই রেখার যে ঢাল সেটা হচ্ছে আমাদের এইচ, প্লাঙ্কের কনস্ট্যান্ট। এই এইচ সমান আবার লিখতে পারবো 10 থিটা। লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের ইভিএস আর ভূমি হচ্ছে কম্পাঙ্ক। এটা মনে করো এফ নট, এটা হচ্ছে আমাদের এফ, আর এই যে টোটাল এনার্জিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইভিএস পরিমাণ এনার্জি। তো এই হচ্ছে আমাদের গ্রাফ, মোটামুটি মনে রাখতে হবে এটা। নেক্সট, কোয়ান্টাম তত্ত্বের জনককে? ম্যাক্স প্লাঙ্ক, দ্য বেস্ট অফ দ্য বেস্ট বিজ্ঞানী। নিচের কোন রশ্মি দ্বারা রঞ্জন রশ্মি উৎপন্ন করা হয়? কোন রশ্মি দ্বারা রঞ্জন রশ্মি উৎপন্ন করা হয়? ক্যাথোড রশ্মি দ্বারা, ক্যাথোড রশ্মি দ্বারা, ক্যাথোড রশ্মি দ্বারা। মহাবিশ্বে ইথারের অস্তিত্ব নেই তা প্রমাণিত হয়, অলরেডি বলেছি, মাইকেলসন মর্লি 1887 সালে। 0.2 ন্যানোমিটার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের গতিশক্তি কত হবে? আমরা জানি ল্যামডার সমান এইচ বাই পি, বা এইচ বাই পি এর জায়গায় লিখতে পারবো √2m ইকে। এটা হচ্ছে আমাদের ল্যামডা। তাহলে আমাদের বের করতে হবে গতিশক্তি মানে ইকে এর মান। তাহলে ইকে এর মান কত হবে? স্কোয়ার করে দাও, ল্যামডা স্কোয়ার সমান এইচ স্কোয়ার, এখানে 2m ইকে। আমাদের ইকের মানটা বের করতে হবে, তাহলে ইকে হবে এইচ স্কোয়ার ডিভাইড বাই 2m ল্যামডা স্কোয়ার, ল্যামডা স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের এবং এই ভরের গতিশক্তি। তো এই সম্পর্কটা অবশ্যই মনে রাখতে হবে যে ডি ব্রগলির ইকুয়েশন থেকেই গতিশক্তিটা বের করা যায়। খুবই সুন্দর একটা ইকুয়েশন, এইচ স্কোয়ার 2m ল্যামডা স্কোয়ার গতিশক্তি। এটা ঠাড়া মুখস্থর দরকার নাই, মনে রাখবা এখান থেকে √2m ইকে থেকে ইকে বের করবা, সব ভ্যালু দেওয়া আছে, বসায় অঙ্কটা শেষ করবা। 0.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমান, মানে ল্যামডার মান চাইছে, তাহলে ল্যামডা সমান হচ্ছে এইচ বাই পি। পি তো দেয় নাই, তো তাতে কি আমাদেরকে একটা বেগ দিয়ে দিছে না? এই বেগ দিয়ে আমরা ইলেকট্রনের গতিশক্তি ভরবেগ বের করতে পারবো। তাহলে এইচ, তো ভরবেগ কেমনে বের করবা? এমভি, এম হচ্ছে ইলেকট্রনের ভর আর এই যে বেগ, বেগ হচ্ছে 0.5 কিলোমিটার পার সেকেন্ড। তো এইচ, এম এর মান হচ্ছে 9.11 10⁻³ কেজি ইলেকট্রনের ভর, আর বেগ কত? 0.5 কিলোমিটার, কিলোমিটার মানে 1000 দ্বারা গুণ পার সেকেন্ড, তাহলে এটাই বেগ পার সেকেন্ড। তো এই বেগটা দ্বারা করলেই, ভাগ করলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবা যে ল্যামডার মান কত মিটার। আলোক তড়িৎ ক্রিয়া নিম্নের কোন সূত্রের উপর নির্ভরশীল? আলোর তড়িৎ ক্রিয়া, ভালো করে শুনবা, শক্তির নিত্যতা সূত্র। কেন? কারণ আমরা যে পরিমাণ এনার্জি আপতন করি সেই এনার্জির কিছু অংশ কার্যাপেক্ষকে ব্যয় হয় আর বাকি অংশ দ্বারা ইলেকট্রনটা গতিশক্তি হয়, তাহলে আমরা গতিশক্তি প্রাপ্ত হয়। তাহলে আমরা লিখতে পারি আপতিত আলোর শক্তি সমান কার্যাপেক্ষক প্লাস গতিশক্তি। তাহলে এটা কি ভাইয়া? কোনো শক্তি ওয়েস্ট হচ্ছে না, কিছু পরিমাণ তুমি যত শক্তি দিবা 500 জুল দিলে তার কিছু অংশ কার্যাপেক্ষকে ব্যয় হবে আর বাকি অংশ গতিশক্তি রূপান্তর করবে, মানে ইলেকট্রনের গতিশক্তি যোগান দিবে। তাহলে এটাকে অবশ্যই শক্তির নিত্যতা সূত্র। নেক্সট,
একটি ইলেকট্রনের গতিশক্তি 3 গুণ হলে এর সাথে সংশ্লিষ্ট ডি ব্রগলির কত গুণ হবে? খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা জানি ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? ল্যামডা ইজ ইকুয়াল টু h/p। পি এর জায়গায় আনতে হবে গতিশক্তি 2m/e কে। তো খেয়াল করো ল্যামডার সাথে গতিশক্তির সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো গতিশক্তি 3 গুণ হলে ল্যামডা হবে 1/√3 গুণ। অ্যান্সার ইজ সি। ফোটনের দ্বারা সংঘর্ষের পর ফটো ইলেকট্রন নিঃসরণের সময়, এটা মুখস্থ রাখতে হবে, ফোটন এসে যখন আমাদের ধাতব পৃষ্ঠে ফোটন এসে আপতিত হয়, তো এই ফটো ইলেকট্রন যে নির্গত হবে এর জন্য মিনিমাম সময় হচ্ছে 10⁻⁹ সেকেন্ড। আমিও জানতাম না, মুখস্থ করছি, তুমিও মুখস্থ করে রাখবা। এটা মিনিমাম টাইম 10⁻⁹ সেকেন্ড, এত কম সময় লাগে। 25 ওয়াট, এটা অস্থির অঙ্ক ভাই, বিভিন্ন জায়গায় আসছে, বুয়েটে আসছে, বিভিন্ন জায়গায় আসছে, বাট অনেক সহজ। 25 ওয়াট ক্ষমতা একটি উৎস প্রতি সেকেন্ডে 600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য যে পরিমাণ ফোটন উৎপন্ন করে তার মান, মানে কয়টা ফোটন উৎপন্ন করে, কত ওয়াট? 25 ওয়াট। তাহলে ক্ষমতা হচ্ছে 25 ওয়াট, পি সমান 25 ওয়াট। তাহলে আমাদের এনার্জি কত? আমরা জানি পি সমান W/T, তাই না? তাহলে এনার্জি হচ্ছে W, যেটাকে আমরা ই বলি, সমান পিটি। পি কত? 25 ওয়াট ইন্টু সময় 1 সেকেন্ড ধরবা, তাহলে 25 জুল। এনার্জি কত? 25 জুল। এনার্জিটা আমরা বের করে রাখলাম, এটা হচ্ছে এনার্জি। তো আমার প্রশ্ন কি করছে যে তরঙ্গ দৈর্ঘ্য কত? 600। তাহলে এই এনার্জিতে কয়টা ফোটন দরকার হয়, মানে ঠিক এতটুকু এনার্জি উৎপন্ন করার জন্য কতটি ফোটন প্রয়োজন? তাহলে আমরা জানি এনার্জি সমান hc/λ। তো বলো আমাদের এনার্জি কত? 25, তাই না? এখানে ফোটন কয়টা? এখানে ফোটন কিন্তু একটা। কয়টা ফোটন? একটা। তো আমাদের বলছে এই 25 জুল এনার্জি উৎপন্ন করার জন্য কতগুলো ফোটন দরকার। তাহলে আমরা ধরে নিচ্ছি এই 25 জুল উৎপন্ন করার জন্য n সংখ্যক ফোটন দরকার। তাহলে এটা হচ্ছে সেই n, ঠিক আছে? h c কত? 3 × 10⁸, ল্যামডা কত? 600 অ্যাংস্ট্রম, মানে 600 × 10⁻10 মিটার। তো এইবার যদি তুমি এটা ক্যালকুলেশন করো, n এর মানটা তুমি পেয়ে যাবা যে আসলে 25 জুল শক্তির জন্য এই তরঙ্গ দৈর্ঘ্যের কতগুলো ফোটন বের হচ্ছে। তো তোমাদেরকে আমি বুঝাই, এই যে ফর্মুলাটা প্রথমত এটা E সমান hc/λ, এটা কিন্তু একটা ফোটনের জন্য। এটা কয়টা ফোটন? একটা ফোটনের জন্য আমরা লিখি। তো আমরা ধরে নিলাম এখানে n সংখ্যক ফোটন বের হলো, সেটা একটাও হইতে পারে, সেটা 20টাও হইতে পারে, সেটা অনেক হইতে পারে। সো সেখানে আমরা n দিয়ে দিলাম, n × hc/λ, মানে এই এনার্জিটা টোটাল হবে কত? 25-এর সমান। তাহলে আমাদের কয়টা ফোটন সেটা তুমি এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করলেই, মানে 25কে এই জিনিসটা দ্বারা ভাগ করবা, তাহলে নাম্বার অফ ফোটন পেয়ে যাবা। এই অঙ্কটা বহুবার বহু জায়গায় আসছে। নেক্সট, যদি ল্যামডা আলফা, ল্যামডা প্রোটন, ল্যামডা ইলেকট্রন, তাহলে ল্যামডা আলফা, ল্যামডা একটা প্রোটন আর হচ্ছে ল্যামডা ইলেকট্রন, তো একই শক্তির আলফা কণার প্রোটন, আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য হয়, মানে শক্তি এক, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কেমন? তো ভাইয়া প্রত্যেকটা শক্তি কেমন? এক। তাহলে শক্তি যদি এক হয়, আমরা জানি ল্যামডা সমান 1h/√2m/e। তাহলে এখানে বলছে যে আলফা, প্রোটন, ইলেকট্রন প্রত্যেকটা শক্তি এক, তাহলে শক্তি গুণ্য আসবে না, শক্তি এক। তাহলে ল্যামডার সাথে ভরের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক ভর। তাহলে কার ভর সবচেয়ে বেশি? তার ল্যামডা সবচেয়ে কম। আবারও বুঝাই, যেহেতু শক্তি এক, শক্তির কথা বাদ, তো বলছে ল্যামডা, এখানে কোন ল্যামডার ক্রম কেমন, মানে কে কার চেয়ে বড় বা কে কার চেয়ে ছোট, ওইটাই তো চাইছে। তো দেখো যেহেতু শক্তি এক, তাহলে বাকি রইল কে? ভর। তো আলফার ভর বেশি নাকি প্রোটনের ভর বেশি নাকি ইলেকট্রনের? আলফার ভর সবচেয়ে বেশি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে এটা সবচেয়ে কম। তারপরে ইলেকট্রনের চেয়ে প্রোটনের ভর বেশি, তাহলে এটা তরঙ্গ দৈর্ঘ্য ইলেকট্রনের চেয়ে কম। তাহলে এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা কোথায় আছে? এই যে এখানে আলফার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার চেয়ে বেশি হচ্ছে প্রোটনের, আর সবচেয়ে বেশি হচ্ছে ইলেকট্রনের, কারণ তার ভর সবচেয়ে কম। ইলেকট্রনের ভর সবচেয়ে কম, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। নেক্সট, দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক ধরনের বিকিরণ উৎপন্ন হয়, সেটাকে বলি আমরা এক্স রশ্মি। 87 নাম্বার, ডি ব্রগলির প্রস্তাব অনুযায়ী নিচের কোন লেখচিত্রটি সঠিক? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। হ্যাঁ, নিচের কোন লেখচিত্রটি সঠিক? তো আমরা বলেছিলাম যে ডি ব্রগলির প্রস্তাব অনুযায়ী ল্যামডা এবং পি এর মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক।
তো দেখো তো ল্যামডা পি সমানুপাতিক, তাহলে এটা কারেক্ট না। ল্যামডা পি এক্সপোনেনশিয়ালি, না এটাও কারেক্ট না। তো এবার বাকি আছে দুইটা, তাহলে এটাও তো কারেক্ট না। তাহলে এইটা কি ভাই, এটা কি কারেক্ট কিনা এটা একটু বুঝাই দেন তো। এটাও তো কারেক্ট না, ল্যামডা পি সম্পর্ক কি সমানুপাতিক, এটা দ্বারা বোঝাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যতই বাড়াও ভরবেগ একই থাকতেছে। বাট না, রিয়েল কেস তো তরঙ্গ দৈর্ঘ্য বাড়ালে ভরবেগ কমবে, তাহলে এটাও কারেক্ট না। তাহলে কারেক্ট অ্যান্সার নাই। অ্যান্সার কিন্তু আসলে আছে, আমাদের টাইপিস্ট ভুল করছে। এখানে এটা হবে ল্যামডা পি, এই যে এখানে অপশনটা হবে ল্যামডা পি, তাহলে এই যে সি নাম্বার হবে অ্যান্সার। ব্যাপারটা একটু বুঝাই, গ্রাফটা এরকম ছিল, এদিকে ছিল ল্যামডা আর এদিকে ছিল পি ল্যামডা, মানে ভরবেগ এবং ল্যামডা। তো এই গ্রাফটা কারেক্ট। কেন কারেক্ট জানো? কারণ আমরা জানি কি ল্যামডা সমান সমান এইচ বাই পি, তাহলে ল্যামডা পি সমান সমান কি কনস্ট্যান্ট। তাহলে ভাইয়া ল্যামডা পি সমান কনস্ট্যান্ট মানে কি, ল্যামডা পি সমান কনস্ট্যান্ট মানে তোমার ল্যামডা এবং পি এর গুণফলটা সবসময় একই থাকবে। তুমি যাই চেঞ্জ করো না কেন ল্যামডা এবং পি এর গুণফলটা একই থাকবে। তাহলে দেখো ল্যামডা পি এটা সমান কি কনস্ট্যান্ট না, তারপরে তুমি যাই চেঞ্জ করো না কেন এটা সবসময় একই থাকবে। তো আমাদের এই ওয়াই অক্ষে ল্যামডা পি দেয় নাই, ল্যামডা পি দিলে এটা কারেক্ট। নেক্সট, নিচের ফটো ইলেকট্রন ক্রিয়ায় লেখচিত্রের ঢালকে কি দ্বারা প্রকাশ করা যায়? অলরেডি এরা পড়াইছি ভাই। দেখো উপরে গতিশক্তি, গতিশক্তি মানে কি ইলেকট্রনের গতিশক্তি যায় কি লেখা যায় ইভিএস। তার মানে এই যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ এটা হচ্ছে ইভিএস, এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে ভূমি। এই যে এটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক এফ নট, এটাকে বলা হয় ম্যাক্সিমাম কম্পাঙ্ক এফ। তাহলে আমরা লিখতে পারি ঢাল, ঢাল হচ্ছে টেন থেটা, টেন থেটা সমান লিখতে পারবো লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ইভিএস আর ভূমি হচ্ছে এফ মাইনাস এফ নট। আর আমরা সবাই জানি এটা মানে হচ্ছে এইচ, প্লাঙ্কের কনস্ট্যান্ট। তাহলে এখানে যেই ঢাল সেই ঢালটা কি ভাইয়া প্লাঙ্কের ধ্রুবক, অলরেডি এটা এক্সপ্লেইন করেছি আমি। 89, ফটো ইলেকট্রন নির্গমনের ক্ষেত্রে আপতিত ফোটনের কম্পাঙ্ক সূচন কম্পাঙ্কের চেয়ে বড়, অবশ্যই, তাছাড়া তো ইলেকট্রন নির্গত হবে না। আপতিত ফোটনের শক্তি কার্য অপেক্ষকের চেয়ে বড়, অবশ্যই, কার্য অপেক্ষকের চেয়ে বড় না হলেও ইলেকট্রন বন্ধন ভাঙবে না। আপতিত ফোটনের সূচন তরঙ্গ দৈর্ঘ্য সূচন তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বড়, এটা না, এটা না, এটা না। তরঙ্গ দৈর্ঘ্য বড় মানে এনার্জি কম, তো আপতিত এনার্জি কম হইলে হবে, হবে না, তাহলে এটা না। তরঙ্গ দৈর্ঘ্য বড় মানে খুশি হইও না, তরঙ্গ দৈর্ঘ্য বড় মানে এনার্জি কম, তাহলে 1 ও 2 হচ্ছে অ্যান্সার। 10 কিলোগ্রাম ভর পদার্থ হতে কি পরিমাণ শক্তি E = mc², মানে mc² করলে 9 × 10⁻17 জুল হইতে পারে, এটা একটা হবে। এই যে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে ডি। একটি ইলেকট্রনের নিশ্চল ভর বলা আছে 0.6 দ্রুতিতে গতিশীল, এর নিশ্চল শক্তি কত? তো ভাইয়ারা এই ইলেকট্রনের নিশ্চল শক্তি চেয়েছে, নিশ্চল ভর দেয়া আছে, নিশ্চল শক্তি হচ্ছে E নট, স্থির অবস্থা শক্তি সমান m নট c²। ক্যালকুলেশন করবা, সি এর মান তো জানো, m নট এর মান দেয়া আছে, অঙ্ক শেষ। উদ্দীপক অনুসারে চলমান ও নিশ্চল ভরের অনুপাত কত? তাহলে কি করবা, চলমান ভর কোনটা ভাইয়া, বেগ দিয়ে দিছে না, m নট দিয়ে দিছে না, তোমরা m বের করবা। m হচ্ছে m নট √1 - v²/c²। তো আমাকে বলছে চলমান ভর ও নিশ্চল ভরের অনুপাত, তাহলে আমাদের বের করতে বলেছে m এবং m নট এর অনুপাত। তো এখান থেকে বের হয়ে যাবে 1/1 - v এর মান কত 0.6 c, এর উপরে নিচে সি সি কাটা চলে যাবে, এটা পরে থাকবে। তাহলে আমরা পাবো উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে √1 - 0.6 এর স্কোয়ার, তো 5/4। তাহলে 5/4 মানে কত 1.25, এটা হচ্ছে 1.25, নিচে কেউ নাই মানে *1, 1.25:1। খুবই সহজ একটা প্রশ্ন। 1 গ্রাম ভরকে শক্তিতে রূপান্তর করলে মোট শক্তির পরিমাণ বের করবা, E = mc², m কত 1 গ্রাম মানে 0.001 কেজি c², ওই যে ওইটা প্রথম অপশন। 95 নম্বর স্লাইডে চলে এসেছি। 0.8c বেগে গতিশীল রকেটের একটি রকেটের স্থির অবস্থার দৈর্ঘ্য, এর চলমান অবস্থার দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্যের কত গুণ হবে, তাই না? তাহলে আমরা জানি চলমান দৈর্ঘ্য হচ্ছে L নট √1 - v²/c², v এর মান কত 0.8 c, উপরে নিচে c আছে, কাটাকাটি চলে যাবে, তাহলে এটা, তাহলে এটা কত হচ্ছে 1 - √1 - 0.8², তাহলে আমরা পাবো 3/5 L নট। তাহলে আমাদের গতিশীল ভর স্থির ভরের 3/5 গুণ,
3/5 গুণকে যদি আমরা ইয়েতে নেই তাহলে 0.6 গুণ। দ্য অ্যান্সার ইজ বি। নিচের কোনটি একটি ফোটন কণার ই এবং ল্যামডার গ্রাফ? তো ভাইয়া ফোটনের জন্য এনার্জি এবং ল্যামডার সম্পর্ক কি? সবাই জানি ল্যামডা সমান হচ্ছে 1/√2mE_k। তাহলে এনার্জির সাথে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে ব্যস্তানুপাতিক মোটামুটি বর্গমূলের এই যে এটা এনার্জি এবং ল্যামডা, ব্যস্তানুপাতিক মানেই ভাইয়া এইটা, ঠিক আছে? তো বর্গমূলের ব্যস্তানুপাতিক হোক আর যাই হোক এরকমই হবে গ্রাফটা। 97। ওকে, এটা খুব সুন্দর প্রশ্ন। 100 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য বরাবর 0.9 বেগে চললে নভোযানের কোনো যাত্রী মাঠের ক্ষেত্রফল কত পরিমাপ করবে? এটা হচ্ছে একটা বর্গাকার মাঠ যার দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ 100 মিটার। তো একজন যাত্রী মানে একজন রকেটে করে এই বরাবর উড়ে যাচ্ছে। তো সে যেহেতু দৈর্ঘ্য বরাবর উড়ে যাচ্ছে তার কাছে মাঠের দৈর্ঘ্য কি ছোট মনে হবে, যেটাকে বলি আমরা এল। তাহলে ও এখানে বৈশা মাঠের যে দৈর্ঘ্যটা মাপবে সেটা মাপবে এল। তাহলে এল সমান কত? এল নট রুট 1 মাইনাস v²/c²। এল নট কত? এল নট হচ্ছে 100 রুট 1 মাইনাস কত বেগে উড়ে যাচ্ছে? 0.9c। তাহলে এখানে সিসি কাটা 0.9 এর স্কোয়ার। তো আমরা যদি করি √1 মাইনাস 0.9 স্কোয়ার, এটার সাথে গুণ দিব আমরা 100, তাহলে আমরা পাচ্ছি 43.588 মিটার। তাহলে এই নভোচারীর কাছে এই মাঠের দৈর্ঘ্যটা 100 মনে হবে না, তার কাছে মনে হবে এই দৈর্ঘ্যটা সংকোচন হয়ে গেছে। প্রস্থ ঠিকই 100 মিটার আছে, প্রস্থের চেঞ্জ নাই, কিন্তু দৈর্ঘ্য হয়ে গেছে ভাইয়া ছোট। কত হয়ে গেছে? 43.588 মিটার। তাহলে বলো এই নভোচারীর কাছে এখন মাঠের ক্ষেত্রফল কত মনে হবে? এই যে এই ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটার সাথে তুমি প্রস্থটা গুণ দিবা, প্রস্থ তো চেঞ্জ হয় নাই, 4358 বা 59 একদম কাছাকাছি, এটা হচ্ছে অ্যান্সার 4359। 4358.89 মানে 4359 লেখা যায়, এত মিটার স্কোয়ার তার কাছে এরিয়াটা মনে হবে। 100 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটি কৃষ্ণকায়া 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি সেকেন্ডে কি পরিমাণ বিকিরণ করবে? আমাদেরকে প্লাঙ্কের কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে 5.7 × 10⁸। এটা মুখস্থ রাখতে হবে। তো কি পরিমাণ এনার্জি সে বিকিরণ করে? সেই বিকিরিত শক্তি হচ্ছে সিগমা T⁴। এটা হচ্ছে একক ক্ষেত্রফল থেকে। এটা কতটুকু ক্ষেত্রফল থেকে? একক ক্ষেত্রফল থেকে কৃষ্ণ বস্তুর বিকিরিত শক্তি। তাহলে যদি এ একটা ক্ষেত্রফল দিয়ে দেয়, এটা তো এ বলে দিছে, তাহলে একক ক্ষেত্রফল থেকে এত হলে তাহলে এ ক্ষেত্রফল হবে এ সিগমা T⁴। এ কত? এ হচ্ছে 100, সিগমা হচ্ছে 5.7 × 10⁻⁸। টেম্পারেচার হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াসকে তোমার কেলভিনে নিতে হবে, তাহলে 1273 ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবা কত এনার্জি, কত জুল বিকিরিত হয়। তো যেহেতু প্রতি সেকেন্ডে বলছে, তাহলে এটা প্রতি সেকেন্ডে বিকিরিত শক্তি, যেটাকে আমরা ওয়াটও বলতে পারি। 1 সেকেন্ডে যতটুকু শক্তি বিকিরিত হয় তাকে আমরা ওয়াটও বলতে পারি। তো যেটা আসবে সেটাই আবার ওয়াট, এতটুকু ওয়াট। ওকে, অ্যান্সারটা বলে দিবা। নেক্সট 99 নম্বর এমসিকিউ। সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ কত? 0। অলরেডি পড়িয়েছি, যেই আলোটা আপতিত হচ্ছে তার শক্তি ধরো 2 জুল এবং ইলেকট্রন ছুটাইতে লাগতেছে 2 জুল। তাহলে ইলেকট্রনকে গতিশীল করার জন্য অবশিষ্ট কি কোনো শক্তি বাকি আছে? নাই। তার মানে আমাদের এখানে ইলেকট্রনের বেগ হবে 0। নেক্সট 100 নম্বর এমসিকিউ। 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে একটি ফোটনের ভরবেগ কত? তো আবারও একই ফর্মুলা, দেখছো তো এই যে ডি ব্রগলির ইকুয়েশন কতটা গুরুত্বপূর্ণ। অনেকগুলো প্রশ্ন আমার যে 100টা এমসিকিউ সলভ করাচ্ছি, এর মধ্যে 50টাই মনে হচ্ছে ডি ব্রগলি। এখানে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, পি এর মানটা বের করবা, একদমই সহজ। নেক্সট, দুটি ফোটন পরস্পর বিপরীত দিকে চলছে, একটি আরেকটির সাপেক্ষে আপেক্ষিক বেগ কত? এই ফোটনটা এদিকে যাচ্ছে, এই ফোটনটা এদিকে যাচ্ছে, ওর বেগ সি, ওর বেগ সি। তো তোমার কাছে মনে হইতে পারে হয় আপেক্ষিক বেগ 2c, কিন্তু না, আগেই বলেছি যখন কোনো বস্তুর বেগ আলোর বেগ হবে, সেই আলোর বেগ পর্যবেক্ষকের গতির উপর নির্ভর করে না। মানে সর্বোচ্চ বেগ আলোর বেগই, তাকে কেউ ক্রস করতে পারবে না। তাহলে ওকে আসলে এখানে কেউ যদি বসে থাকে ওকে সি বেগেই ট্রাভেল করতে দেখবে, আবার ও যদি এখানে বসে থাকে ওকে সি বেগেই যেতে দেখবে। তার মানে একজনের সাপেক্ষে অপরের আপেক্ষিক বেগ কত? সি। নেক্সট, কোনো একটি বস্তুকণার মোট শক্তি স্থির অবস্থার 5 গুণ। বস্তুকণার বেগ কত? দ্রুতি কত? মোট শক্তি কত? ই মানে কত? mc²।
স্থির অবস্থার শক্তি কত, ই নট মানে কত, এম নট সি স্কোয়ার। তো বলছে মোট শক্তি স্থির অবস্থার শক্তির 5 গুণ। তাহলে এই এম সি স্কোয়ারটা হচ্ছে 5 গুণ অফ এম নট সি স্কোয়ার। তো এখানে বলছে কণাটির বেগ কত, তো সি স্কোয়ার কেটে দাও। কেটে দেওয়ার পর ভাইয়া এই এম এর ফর্মুলা কি, এম এর ফর্মুলা হচ্ছে এম নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 এম নট। এম নট উভয় পক্ষ থেকে কাটা। এবার এই সমীকরণটা সমাধান করে একমাত্র ভি এর মানটা বের করবা। কানার ভাই অন্ধও পারবে। উল্টায়া স্কোয়ার করে দিলে পাবা 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান 1/25। তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে 1 মাইনাস 1/25, তার মানে 24/25। সুতরাং ভি এর মান পাবা রুট ওভার অফ 24/25 ইন্টু সি। এটা হচ্ছে ভি এর মান। 25-এর রুট করলে 5, 24-এর রুট করলে কত, 4 3 4 12 না, 4 6 24। তো 24-এর রুট করলে হবে 2√6 ডিভাইডেড বাই 5c। তাহলে অ্যান্সার হচ্ছে এই যে এটা ডি নাম্বার। তো এই প্রশ্নগুলো কিন্তু ডিওতে প্রচুর পরিমাণে আসে, যে স্থির অবস্থা শক্তির দ্বিগুণ, স্থির অবস্থা শক্তির 5 গুণ। সো যেটা করতে পারছো তোমাদের HW হচ্ছে এটা করবা, মোট শক্তি স্থির অবস্থা শক্তির 2 গুণ দ্রুতি বের করবা। ঠিক আছে, পারলে তুমি ঢাবিয়ান হয়ে যাবা, নগদ ঢাবিয়ান। একটি মহাশূন্য যান কত বেগে ভ্রমণ করলে মহাশূন্যে একদিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন। তো আগেই বলেছি পৃথিবীতে যেই সময়টা যাচ্ছে মহাশূন্য যানের সাপেক্ষে সেটা হচ্ছে টি। টি কতদিন, 2 দিন। আর মহাশূন্য যানে কতদিন, টি নট 1 দিন। তো তুমি বের করবা কি, বের করবা ভি। তো ডেতেই রেখো, এককগুলা ডে কাটা চলে যাবে, ভি এর মানটা খুব সহজেই বের করে ফেলতে পারবা। পারমাণবিক বিক্রিয়া হতে উৎপাদিত তড়িৎ শক্তির পরিমাণ এত, রূপান্তরিত ভরের পরিমাণ কত। তো শক্তি সমান সমান এম সি স্কোয়ার, ভর শক্তি, ভরের মান বের করতে বলছে। ভর সমান হবে ই ডিভাইডেড বাই সি স্কোয়ার। তো এনার্জি কত, 5.8 ইন্টু 10⁸ মেগাওয়াট আওয়ার। তাহলে 5.8 ইন্টু 10⁸ মেগাওয়াট মানে 10⁶ ওয়াট। এবার আওয়ার, আওয়ার মানে 3600, গুণ আকারে আছে তাই গুণ। ঠিক আছে, সি স্কোয়ার কত, 3 ইন্টু 10⁸ এর স্কোয়ার। তো ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবা কত কেজি। এটা মোস্ট প্রবাবলি কোনো একটা অ্যান্সার আসবে, করে ফেলো। পৃথিবীতে একটি রকেটের দৈর্ঘ্য 110, উড়ন্ত অবস্থায় রকেটের দৈর্ঘ্য 108। তাহলে এটা হচ্ছে এল নট, এটা হচ্ছে এল, দৈর্ঘ্য সংকোচন হয়েছে তাই না। রকেটের বেগ বের করবা। একটি 10 ইলেকট্রন ভোল্ট ইলেকট্রনের ডি ব্রগলি, এই যে ইলেকট্রন ভোল্ট এটা কি একটা এনার্জি, আর ইলেকট্রনের শক্তি মনে করবা গতিশক্তি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান h/p, পি মানে রুট ওভার অফ 2m গতিশক্তি। ক্যালকুলেশন অবশ্যই করে অঙ্কটা করবা। কত গতিতে চললে একটি বস্তুর গতিশক্তি এর স্থির ভর শক্তির সমান হবে। তার মানে গতিশক্তি হবে স্থির ভর শক্তির সমান। তো স্থির ভর শক্তি কোনটা, ই নট সমান এম নট সি স্কোয়ার। আর গতিশক্তি কি, ওই যে ইকুয়েশনটা মনে রাখতে বলছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। হ্যাঁ, তো ভর শক্তির মধ্যে গতিশক্তি কি ছিল আমরা জানি, মোট স্থির অবস্থার শক্তি প্লাস গতিশক্তি ইজ ইকুয়াল টু মোট শক্তি। সুতরাং গতিশক্তি হচ্ছে মোট শক্তি মাইনাস স্থির অবস্থার শক্তি। তো বলছে কত দ্রুতিতে চললে গতিশক্তি এর স্থির ভর শক্তির সমান হবে। খুবই মজা, দেখো ই মানে কি, মোট শক্তি এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। তো বলছে এই যে এটা হচ্ছে ইকের ফর্মুলা তাই না। তো বলছে কত দ্রুতিতে চললে এর গতিশক্তিটা এই স্থির ভর শক্তির সমান হবে। তাহলে এই গতি শর্ত মতে কি, শর্ত মতে গতিশক্তি হচ্ছে এম নট সি স্কোয়ার সমান, মানে গতিশক্তির মান এটা। আবার এই গতিশক্তি সমান কি জানি, এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। তো ভাইয়ার আলটিমেটলি দেখো তো এম নট সি স্কোয়ার এই পাশে নিয়ে আসলে এটা হবে 2 এম নট সি স্কোয়ার সমান এম সি স্কোয়ার। সি স্কোয়ার বাদ দিয়ে দিবা, 2 এম নট সমান এম। তাহলে 2 এম নট সমান এম, এম এর জায়গায় লিখতে পারবো এম নট বাই রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এম নট কাটা। এবার তুমি এখান থেকে সুন্দর করে বেগের মানটা বের করবা। সো আমি আবারও ব্যাপারটা বুঝাই। ব্যাপারটা হচ্ছে যে কত দ্রুতিতে চললে এর গতিশক্তি হবে স্থির ভর শক্তির সমান। তাহলে গতিশক্তির ফর্মুলা হচ্ছে এইটা, মোট শক্তি মাইনাস এম নট সি স্কোয়ার। আবার স্থির ভর শক্তির ফর্মুলা হচ্ছে এইটা। তো বলছে শর্ত মতে বলছে এই গতিশক্তিটা হচ্ছে এটার সমান, এম নট সি স্কোয়ার সমান। এই সমীকরণ সমাধান করে আমরা এম নটের রিলেশন বের করে বেগের মানটা বের করে বসায় দিবা, অঙ্ক শেষ।
কোন রঙের কাছে আলোর বেগ সবচেয়ে কম? মুখস্থ প্রশ্ন। বেগুনি রঙের কাছে আলোর বেগ সবচেয়ে কম। আলোক তড়িৎক্রিয়া আপতিত ফোটন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়, কারণ ফোটনের টোটাল এনার্জিটাই ইলেকট্রন নিয়ে কার্যাপেক্ষক এবং গতিশক্তিতে রূপান্তর হয়। সো এরই মাধ্যমে শেষ হলো আমাদের আজকের এই মডার্ন ফিজিক্সের এমসিকিউ সলভিং। তোমাদেরকে 108টি এমসিকিউ আমি সলভ করিয়েছি এবং এই 108টি এমসিকিউ এর মধ্যে থেকেই তোমাদের বোর্ড এবং বিভিন্ন এক্সামে আসবে ইনশাল্লাহ। আর যদি কোনো কিছু ভ্যারিয়েশন থাকে অবশ্যই সেটা এই যে টাইপগুলো পড়ানো হয়েছে এই টাইপগুলোর মধ্যেই পড়বে। সো তোমাদের কাজ কি? এই অঙ্কগুলো যেগুলো আমি অসম্পূর্ণ রেখেছি সেগুলো তোমরা নিজেরা সম্পূর্ণ করবা এবং অনেক অনেক এমসিকিউ প্র্যাকটিস করবা, তাহলে দেখবা এই অধ্যায় থেকে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদেরকে জানায় দিও। সবার প্রতি ভালোবাসা রইল। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। লাভ ইউ অল।